আচ্ছা, তো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন মূলত যে টপিকটা পড়া শুরু করব সেটা হচ্ছে তরঙ্গ, রাইট? এখন তরঙ্গ আমরা পড়বো বা বুঝবো। তো এখন ফার্স্ট অফ অল তরঙ্গের আমাদের শুরু করার আগে যদি দেখি যে চ্যাপ্টারটা আসলে কার সাথে রিলেটেড বা চ্যাপ্টারে আমরা আসলে দেখবোটা কি। তো যদি আমরা দেখি যে তোমার ধরো এইটা মূলত আমাদের যেটা অষ্টম অধ্যায় আছে, মানে পর্যাবৃত্ত গতি আমাদের ফার্স্ট পেপারে অষ্টম অধ্যায়, এবং তোমার সেকেন্ড পেপারে যে আমরা এটা সেকেন্ড পেপারের সেভেন চ্যাপ্টার যেটা, ঠিক আছে, সেকেন্ড পেপারের সেভেন চ্যাপ্টার যেটাকে ভৌত আলোক বিজ্ঞান বলা হয়, সেই দুইটা চ্যাপ্টারে আমরা তরঙ্গের ভাইবটা পাই, তরঙ্গ জিনিসটা কি সেটা আমরা এই দুইটাতে পাই। তো এই দুইটার মাঝে ধরো একটা বেসিক হিসেবে চ্যাপ্টার, এবং চ্যাপ্টারটা খুবই ইজি, ছোট, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক তোমাদের এটাতে তেমন কোনো প্রবলেম হবে। তো যাই হোক, আমরা শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারে যা যা আছে সেই জিনিসটা ভালোভাবে বোঝা শুরু করি। তাহলে এক মিনিট থামো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের প্রথমে দেখি, প্রথমে কণা যখন একটা কণা এসএইচএম এর স্পন্দন করে তখন আমরা যে সূত্রটা, ঠিক আছে, যে সূত্রটা আমরা গত চ্যাপ্টার অর্থাৎ অষ্টম চ্যাপ্টার থেকে জেনে এসেছি, ঠিক আছে। কারণ এই সূত্রটা আসলে কি সেটা মানে সেটা এক্সপ্লেন করার আগে আসলে দেখি একটা কণা এসএইচএম এর মানে কি, আসলে এটা হচ্ছে কি। তাহলে ভালোভাবে লক্ষ্য করো, লেটস সে কোনো একটা কণা, ঠিক আছে, কোনো একটা কণা বৃত্তাকার পথে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি একটা ছবি আঁকাই, ধরো আমি এখানে বোঝানোর জন্য এই তোমার এই স্লাইডটা ধরো কপি করি, ঠিক আছে, ডুপ্লিকেট, ঠিক আছে। তো এখন এই স্লাইডটা কপি করলাম। তো এখন দেখো আমরা লেটস সে একটা কতভাবে হতে পারে, ভালো লক্ষ্য করো যে একটা, আমরা সংজ্ঞা কি জানি এসএইচএম এর আমার সংজ্ঞাতে বলা হয়েছিল যে যেটা ত্বরণ, ঠিক আছে, যে ত্বরণ, সে ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে কি কি বলেছিল? ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে এই কথাটা আমাকে বলা হয়েছিল। আচ্ছা, ভালো কথা। তো তাহলে এখন আমরা দেখব যে এই যখন একটা এই বৃত্তাকার পথে ঘুরছে, এটা আসলে যদি এগুলো এসএইচএম এর চ্যাপ্টার, তাও দেখি যখন এটা বৃত্তাকার পথে ঘুরছে তখন কিভাবে সেটা এসএইচএম হচ্ছে, তাই না? অথবা যে আমরা যে তরঙ্গ চ্যাপ্টার পড়ছি, তরঙ্গ তো জানোই তো তোমরা, আসলে 99 দেখে আসছো যে তরঙ্গ আসলে এইভাবে চলাচল করে, রাইট? তো এইভাবে চলাচল করা তরঙ্গও কেমনে সরলরৈখিক পথ হয় বা এসএইচএম এর সূত্র পাই, সেটা তো আমাদের জানা লাগবে, তাই না? তো সেটা আমরা বুঝি। ধরো আমরা একটা ধরি কিন্তু যে একটা তরঙ্গের একটা ফুল ল্যাপ, মানে কি, একটা ফুল হচ্ছে এইটা, রাইট? এখানে কতটুক পার করে যদি প্রশ্ন করা হয়, তাহলে এখানে হচ্ছে সে 2 পাই পরিমাণ, ঠিক আছে, মানে 2 পাই রেডিয়ান, তাহলে 2 পাই রেডিয়ান পরিমাণ সে পথ পাড়ি দেয়। এখন প্রশ্ন হচ্ছে, মনে করো এ 2 পাই রেডিয়ান যেটা বললাম, তার মানে কি, তার মানে ঠিক এর বৃত্তাকারের মতো না? এক্স্যাক্টলি। ধরো একটা কণা এই যে আমি দেখো ডট ডট দেওয়া আছে, ডট ডটটা লক্ষ্য করো, ঠিক আছে, এটা মিশাই দেয়। একটা কণা ধরো এইভাবে সে সার্কুলেট করছে, দেখো, বুঝতে পারছো? দেখো এটা তাহলে লক্ষ্য করো। যদিও এটা এইভাবে অ্যাকচুয়ালিতে বলা ভুল, এইভাবে বলা ভুল হবে, আমি তোমাকে আলাদাভাবে দেখাই। দেখো যে একটা মানে একটা তরঙ্গ এইভাবে সার্কুলেট করছে, ঠিক আছে। তাহলে দেখো তো তরঙ্গের ওপর আমরা যদি ছায়া ফেলি বা একটা জিনিস দেখি, তাহলে মানে গতিপথটা কেমন হবে একটু লক্ষ্য করো তো ভালোভাবে। আর কি পথটা লাইক এরকম হবে না, মানে এই কি বলবো না, এটা এটা এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফার্স্ট হাফ বৃত্ত, এটা হচ্ছে আমার সেকেন্ড হাফ বৃত্ত, রাইট? তো এখন আমরা যেটা দেখতে পাই যে আমরা যদি ছায়া ফেলি, ঠিক আছে, এখানে লেটস সে একটা সার্কেল, ঠিক আছে, এটা ধরো একটা সার্কেল, এইরকম একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলটা ধরো এই যে আর্কের 2টা পার্ট লাগায় একটা সার্কেল তৈরি করলাম। তো এই সার্কেলে যখন একটা কণা এই জায়গাটাতে থাকবে, ঠিক আছে, তখন তুমি যদি ছায়া ফেলো কোন দিক বরাবর, তুমি এই দিক বরাবর, থামো আমি ড্রয়িংয়ে দেখাই, যে তুমি ধরো এই দিক বরাবর ছায়া ফেললা, ঠিক আছে, থামো, ব্ল্যাক কালারটা বোঝা যাচ্ছে না, যাই হোক,
তুমি ইয়েলো কালার দিয়ে এক্সপ্লেন করি। তুমি মনে করো এই দিকে ছায়াটা ফেললা, দেন যখন তুমি ছায়াটা ফেললা তখন আসলে কি দেখতে পাবা, একটা পিছনে যেটা বোর্ড আছে সেই বোর্ডে এইরকম একটা পাবা, রাইট? আচ্ছা, যখনই এভাবে এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটাতে যখন ঘুরছে, সে কিন্তু ঘুরছে, ঠিক আছে, রোটেট করছে, তাহলে সে রোটেট করার সময় যখন এই জায়গাতে থাকবে তখন যখন ছায়া ফেলবে তখন তাকে এই জায়গাটাতে দেখবা, আবার যখন এখানে ছায়া ফেলবা তখন তাকে এই জায়গাটাতে দেখবা, ঠিক আছে? তো এরকম তোমরা মাল্টিপল জায়গাতে ছায়া ফেলার ভিত্তিতে মাল্টিপল জায়গাতে তাকে দেখতে পাচ্ছ। সে যখন টপ পজিশনে চলে আসবে তখন তুমি যখন ছায়া ফেলবা তখন দেখতে পাবা তাকে এখানে, এবং সেটাকে আমরা বিস্তার বলি। এই পার্টটা বিস্তার, বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ সে যদি একটা সার্কুলার পথে ঘুরছে, স্টিল আমরা দেখাচ্ছি সার্কুলার পথেও আমরা যেটা সরলরৈখিক যে বৈশিষ্ট্য, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যটা সে প্রপারলি বজায় রাখতে পারে। আবার সে যখন ঘুরে ঘুরে এই জায়গাটাতে আসবে, এখানে ছায়া ফেললে কি আবার এখানে পাবা, আবার তখন এইখানে যখন আসবে তখন কি ছায়া এখানে পাবা। তার মানে কি সে কি অসিলেট করছে না, সে একবার উপরে যাচ্ছে আবার এখানে আসছে, ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে না। এই ব্যাক অ্যান্ড ফোর্থ যেটাকে টু অ্যান্ড ফ্রো বলে, এই ব্যাক অ্যান্ড ফোর্থের কারণে আমরা আলটিমেটলি বলতে পারবো যে এই যে মানে এটাই হচ্ছে মূলত আমাদের এসএইচএম একটা কণার, ঠিক আছে? তো যাই হোক, আমরা এসএইচএম এর সূত্র তো আগে থেকে জানি, তাও আমরা জাস্ট একটু দেখি সেখানে কি বলা আছে। ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এখানে প্রত্যেকটা একটা পরিচয় আছে। তাহলে এখানে এখানে যেটা আমার এ, সে এটা কি, সে এ হচ্ছে আমার যেটা বিস্তার, বিস্তার মানে সর্বোচ্চ যেটা আগাইছে, ঠিক আছে, মানে সর্বোচ্চ যতদার মানে সে স্মরণ করবে, ঠিক আছে? মানে ধরে নাও তাহলে এটা যদি একটা তরঙ্গ হয়, তাহলে একটা তরঙ্গের রেসপেক্ট আমি সবগুলো এক্সপ্লেন করছি। তাহলে এটা যদি একটা তরঙ্গ হয় তাহলে এই যে এটা কি তার ম্যাক্সিমাম পয়েন্ট না, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে? তো এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা সেটাকে আমরা বিস্তার বলি, এটা ওয়াই ম্যাক্স, রাইট? আর যাহাই ওয়াই ম্যাক্স তাহাই হচ্ছে এ। তার মানে এই জিনিসটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাই সর্বোচ্চ বিস্তার পেলাম সাইনের ভিতর ওমেগা টি। আচ্ছা, টি কি, কেন টি? কারণ হচ্ছে এই যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে সময়ের ফাংশন, তার কারণে এই পুরা যে কি বলে ইকুয়েশন, সেই ইকুয়েশন যদি বলা হয় যে এটা কার ইকুয়েশন, সেটা হচ্ছে সময়ের ইকুয়েশন, এবং সেই ইকুয়েশনটাতে তার মানে এখানে এক্স বরাবর, যেটা এক্স বরাবর টাইম আসে এবং ওয়াই বরাবর সেই স্মরণ অর্থাৎ ওয়াই আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে, তাহলে এখন এই যে স্মরণের সমীকরণ বললাম, এই স্মরণের সমীকরণের কারণে মানে মানে স্মরণের সময় সাপেক্ষে সমীকরণ, তার কারণে এখানে ফাংশনটাই হচ্ছে টি এর ফাংশন। তো যাই হোক, তারপরে ওমেগা কি, ওমেগা হচ্ছে একটা কি বলার নাম, আমরা কৌণিক কম্পাঙ্ক, এর কয়েকটা নাম আছে, শুনো, কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে, এই দুটো হচ্ছে আর নাম আছে। তো এটার সূত্র কি, এটার সূত্র আমরা অনেক আগে দেখে আসছি, ঠিক আছে, যদিও এই চ্যাপ্টার ওটা তেমন লাগে মানে লাগে না বলা ভুল, আমরা তাহলে একটু দেখি সূত্র কি ছিল। ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি, টি এর পরিচয় কি, টি হচ্ছে পর্যায়কাল। আবার এটা মানে কি 2 পাই/এফ, এটা কি হোক বললাম, কারণ আমরা 9-10-এ দেখে এসেছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টি এর সমান, ঠিক আছে? আমরা এটা সামনে আরও দেখব। তাহলে ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্টজ হচ্ছে 1/টি এর সমান গেল। আর এটার কি তেমন কিছু আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে এটা যেটা লিনিয়ার বেগ, ঠিক আছে, লিনিয়ার বেগ যদি ভি হয়, সেটা যদি আর রেডিয়াসে ঘুরে তাহলে তার যেটা ভি এবং আর এর যে অনুপাত, সে অনুপাতটা তোমার ওমেগা হবে, ঠিক আছে? তারপরে এটা গেল। এখন এই যে সমীকরণ যেটা দেখলাম, এই সমীকরণ এখানে আর একটা কপি করছিলাম, তো যাই হোক, এটা সেম স্লাইড। এই সমীকরণ লাস্টে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ডেল। ডেল মানে কি, আমি যে একটু আগে বৃত্ত আঁকাইছিলাম, বৃত্ত না করো, এটাই ধরো, ঠিক আছে? ধরো আমরা হিসাব শুরু এই জায়গাতে করলাম, আমরা হিসাব এই জায়গাটাতে শুরু করলাম। তাহলে হিসাব যখন এই জায়গাটাতে নতুন যে দাগ দিলাম এখানে শুরু করলাম, তাহলে কি আদিতে অলরেডি এখানে এক্সিস্ট করছিল না? তার মানে এখানে কি অলরেডি একটা স্মরণ আগে থেকে এক্সিস্ট করছিল না? এক্স্যাক্টলি, তার মানে তার একটা আদি অবস্থা ছিল, সে আদি অবস্থাতে জিরোতে ছিল যদি যখন আগের গ্রাফটা করছিলাম, বাট বর্তমান যে গ্রাফটা এখানে মানে এই যে দাগটা, এই দাগ বরাবর যখন যে যাতায়াত শুরু করলো, তার মানে কি এই পার্টটা নাই, কারণ আমরা হিসাব শুরু করেছি এখান থেকে। তো তাহলে এখান থেকে তাহলে কি এই জায়গা থেকে যখন শুরু হচ্ছে, তাহলে দেখো কি এই জায়গাটুক অলরেডি এক্সিস্ট করছে, তার মানে একটা স্মরণ আগে থেকে আছে, যেহেতু একটা স্মরণ আগে থেকে আছে তখন আমরা কি বলতে পারবো যে এই জায়গাটাতে
কেবল একটা আদি দশা অবস্থা করে। তো সেই আদি দশাটাকে আমরা ডিফাইন করার জন্য লাস্টে একটা ডেল দিয়ে যোগ করি। তো এইটা হচ্ছে কমপ্লিট বিষয়। তো এখানে কিছু কিছু জিনিসের আমরা যদি পরিচয় দেখি, যে এই যে নিচের যে পুরো পার্টটা, ঠিক আছে, থামো একটু, এটাকে আমরা রেড কালি দিয়ে বক্স করি, ঠিক আছে। এই যে পুরো পার্টটা ব্র্যাকেটের ভিতর, ঠিক আছে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে দশা বা ফেজ, ঠিক আছে। এসএইচএম চ্যাপ্টারে দশার সংজ্ঞা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো এখানে চ্যাপ্টারে আবার আসছে, তার কারণে আবার দেখাচ্ছে আর কি, এটা এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট না, এটা গত চ্যাপ্টারে এটার গুরুত্ব ছিল। তো যাক, তো এটা হচ্ছে পুরোটা দশা, এবং এই দশার মাঝে কিসের ফাংশন? সময়ের ফাংশন। সময়ের সাথে কি কনস্ট্যান্ট আছে? সেটা হচ্ছে যে কৌণিক কম্পাঙ্ক অথবা কৌণিক বেগ, যেটাই নাম বলো, সমস্যা না। আর সাথে একটা ডেল যুক্ত আছে যদি তার দশা থাকে। তার মানে এটা কি থাকা ম্যান্ডেটরি? উত্তর হচ্ছে না, এটা থাকা ম্যান্ডেটরি না। কিন্তু ওমেগা থাকা ম্যান্ডেটরি? উত্তর হচ্ছে হ্যাঁ। কিন্তু তোমরা কখনো কখনো যদি দেখো, যে ধরে নাও সমীকরণটা দিচ্ছে তোমার, ধরো যে এরকম, যে 5 sin t, তোমরা বলবা যে এ ভাই এখানে তো ওমেগাও নাই, এখানে ডেলও নাই, আপনি বলেন ডেল থাকার জন্য। আরে ওমেগা নাই কে বলছে তোমাকে? যার সাথে কেউ গুণ নাই তার সাথে কি আছে? এক গুণ হয়ে আছে। তার মানে কি? তাহলে এখানে টি এর সাথে এক গুণ হয়ে আছে না? তার মানে কি আমরা এখানে বলতে পারবো না যে আলটিমেটলি এই পার্টিকুলার ইকুয়েশনটার জন্য ওমেগার মান 1? এটা তো আমরা বলতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে এই বিষয়টা। তো যাই হোক, এখানে আমরা এটা করে দিই। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ইকুয়েশনের একেবারে বেসিক পরিচিতি। এখন আমরা আর একটু সামনে যাই। তরঙ্গ কি? তরঙ্গের সংজ্ঞা চাইবে না, আসলে তোমরা বড় হয়ে গেছো, তরঙ্গের সংজ্ঞা চাইবে না। ইনফ্যাক্ট একটা প্রচুর পপুলার কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে তরঙ্গ কি নিয়ে যাতায়াত করে, মানে কি নিয়ে যায়? সেটা হচ্ছে শক্তি বহন করে, রাইট? এটা খুবই কমন, এটা এতটাই ওল্ড প্রশ্ন যে এখন আসবে না বলাই ভুল। কেন? কারণ এটা এতটাই ওল্ড এবং এতটাই পপুলার প্রশ্ন যে এখনও 2026 সালেও এই প্রশ্নটা আসে, ঠিক আছে। সেটা হচ্ছে তরঙ্গ কি, না কি বহন করে। আচ্ছা, আমরা যদি একটু দেখি তরঙ্গ আসলে কিভাবে অ্যাক্ট করে, ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো যে এইটা যদি একটা তরঙ্গ, এখন একটু তাহলে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, যে একটা তরঙ্গ আঁকাচ্ছি আমরা, তো এইটা একটা তরঙ্গ। তো এই তরঙ্গটা আসলে কিভাবে যাতায়াত করছে, কিভাবে প্রোপাগেট করছে, আমরা এখন বোঝার চেষ্টা করব। তরঙ্গের সংজ্ঞাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটেশন আছে, সেটা কি? সেটা যে তার কণাগুলো মানে তার কণাগুলোর ইনিশিয়াল অবস্থান ঠিক থাকবে। আই রিপিট, কণাগুলোর ইনিশিয়াল অবস্থান ঠিক থাকবে, কিন্তু সে শক্তি প্রপাগেট করবে, শক্তিটা সামনে আগাবে। তাহলে তরঙ্গ আসলে কি করে জানো? দেখো, ভালোভাবে লক্ষ্য করো। শুরুতে ধরো আমি এই পার্টটা মিশাই। দেখো, শুরুতে এইখানে একটা কণা ছিল, ধরো আমি পিঙ্ক কালারে দিচ্ছি, এই জায়গাটাতে একটা কণা ছিল শুরুতে, ঠিক আছে। আরও জুম করছে, এই যে দেখো, এই কণাটা এইখানে একটু উঠে গেল, এখানে আরেকটা কণা ছিল, সে আরেকটু উপরে উঠলো, তারপরে কণাটা আরেকটু উপরে উঠলো, তারপরে এভাবে কণা উপরে ওঠা শুরু করলো, ঠিক আছে। ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে। দেন একটা সার্টেন মোমেন্ট পর এভাবে কণা উপরে উঠতে 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 তারপরের দিককার কণা কিন্তু এটা কণা, তার মানে এইখান থেকে ও জাম্প করছে, সাউন্ড যাক, এখান থেকে এভাবে জাম্প করছে, তার মানে কণা এখান থেকে এখানে জাম্প করার পর এখানে কিন্তু এই দিককার কণাগুলো আমরা যদি এখানে আবার দেখি, যে এইখানে কণা আবার এটা একটা ম্যাক্সিমাম জাম্প খেয়ে আবার সে তখন নিচ দিকে আসতে লাগলো, ঠিক আছে। দেন তখন সে অনুরূপভাবে আসছে। দেন ভালোভাবে লক্ষ্য করতো, এই কণাগুলো আবার নিজের জায়গাতে ফিরে আসবে। তার মানে এইখানে যে কণাটা, এই ধরলো, এই যে কণাটা এখানে উপরে উঠেছিল, সেই কণাটা কিন্তু সেখানে সবসময় থাকবে না, বরং এই কণাটা এখান থেকে আবার এই জায়গাটাতে ফিরে আসবে। সে কণা যখন এখানে আবার ফিরে আসছে, তখন দেখো আমরা ডিজাইনটা করে, থাম আমি একটা অ্যানিমেশন দেখাতেছি, থামো একটু। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখি, দেখো এটা একটাই আপাতত স্থির হয়ে আছে, রাইট? এখন তুমি এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করো, 1 মিনিট থামো, এগুলো আপাতত প্রয়োজন নাই, ক্রস করি, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে লেটস সে আমি একটু বাড়ানো শুরু করলাম, এটা ধরো হালকা বাড়ালাম। এখন দেখো, দেখো, আমি এখন নিচ থেকে নড়ানো শুরু করব।
দেখছো দেখছো, সে একটা ওয়েভ দেখো সামনের দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। থাম, অসিলেট টিপি, তা দেখো অসিলেট নিজে নিজে করছে, ঠিক আছে। স্পিড ধরো কমাই দিই, না অ্যামপ্লিটিউডটা বাড়াই ভালোভাবে বোঝার জন্য, এবং ফ্রিকোয়েন্সিটা কমাই দিই। এবার দেখো এখন ভালোভাবে লক্ষ্য করো, আশা করি এটা পুরোটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। তাহলে এখন দেখো তো কী হচ্ছে আসলে এখানে, যে এইখানে আমরা যদি স্পিডটা আরও কমাই, ফ্রিকোয়েন্সিটা কমাচ্ছি ভালোভাবে বোঝার জন্য, ঠিক আছে। এখানে দেখো এই যে একটা কণা, সে প্রথম বল যেটা লাল বল, ঠিক আছে, আমি দেখো জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই লাল বল যেটা, সে লাল বল কিন্তু তার অবস্থাতেই আছে, ভালোভাবে লক্ষ্য করছো কিন্তু। লাল বল কিন্তু এই প্রথম লাল বল কিন্তু দ্বিতীয় লাল বল বা সামনের দিকে যাচ্ছে না, ঠিক আছে। তার কারণে দেখো স্পিড বাড়ালে কিন্তু মনে হবে, দেখো স্পিড বাড়ালে মনে হচ্ছে দেখো বলগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা চোখের হ্যালুসিনেশন, ঠিক আছে। এই ব্লু কালারের যে বলগুলো দেওয়া আছে, এই ব্লু কালারের বলগুলো আসলে প্রকাশ করছে যে দেখো আসলে সে জায়গা নিজ জায়গাতে আছে, এবং এটাই হচ্ছে আমার কমপ্লিট বিষয়, যে কণা তার অবস্থানেই থাকবে কিন্তু শক্তি প্রপাগেট হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসলে আমরা এই পরিচিত বিষয়গুলো একটু দেখি। এই যে অ্যামপ্লিটিউড যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, ইকুয়েশনে যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, কই দেখি, তো হ্যাঁ, এখানে ওয়াইয়ের সাথে যেটা আমরা এ দিয়ে প্রকাশ করেছি সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এই জিনিসটা আমরা যত বাড়াচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে ডিফাইন করলাম না, এটা যখন ডিফাইন করতে যাই তখন এই যে এই সর্বোচ্চ অবস্থানকে দেখো, আর এবং আমরা এখানে এক্সাম্পলে যখন অ্যামপ্লিটিউডটা বাড়াচ্ছি তাহলে অনেক বড় বড় ওয়েভ হচ্ছে, যখন কমাই দিচ্ছি তখন ছোট ছোট ওয়েভ হচ্ছে, ওয়েভ অনেক অল্প উপরে উঠছে, আর যখন অনেক বাড়াই দিয়েছি তখন ওয়েভগুলো অনেক উপরে উঠছে, ঠিক আছে। তার মানে আমার ম্যাক্সিমাম পয়েন্টগুলো বেড়ে যাচ্ছে। এবার ফ্রিকোয়েন্সি কি দেখো তো, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার এইখানের এই যে ইকুয়েশনের এই যে ওমেগার আর ফ্রিকোয়েন্সির মাঝে সম্পর্ক আছে। দেখাই তোমাকে, থামো ইকুয়েশনটাতে যায়। আচ্ছা, ইকুয়েশনে এটা ছিল ইকুয়েশন বললাম, তাহলে মেন ইকুয়েশনে একটা ওমেগা আছে, রাইট, এই যে ওমেগা, কারণ ওমেগার সাথে আবার ফ্রিকোয়েন্সির সম্পর্ক আছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি বাড়লে ওমেগা বাড়বে, ওমেগা কমলে ফ্রিকোয়েন্সি কমবে। তো এখন দেখো যখন ফ্রিকোয়েন্সিটা বাড়ছে তখন ওমেগা বেড়ে যাচ্ছে। ওমেগা বেড়ে যাওয়া মানে কি, সময় পরিবর্তনের সাথে সাথে, মানে সময় যত বাড়তে থাকবে এই যে এর গুণফলটা আরও বেশি বাড়বে। মানে ধরো ধরো ফ্রিকোয়েন্সি 5, ধরো ফ্রিকোয়েন্সি 5 মানে 5 দুগুণা 10, 10 পাই, তাহলে এটার ভ্যালু হচ্ছে 10 পাই, তাহলে এখানে 10 পাই আছে, তাহলে 10 পাই 1 মিনিটে 10 পাই থাকবে, মানে 1 সেকেন্ডে 10 পাই, 2 সেকেন্ডে যায় 20 পাই হবে। আচ্ছা, কিন্তু এখানে 5 থেকে মনে করো এটা হয়ে গেল 20, তাহলে ফ্রিকোয়েন্সি 20, তখন কিন্তু এটা 40 পাই, তাহলে 40 পাই যখন এখানে আছে তখন এটা 1 সেকেন্ডে 40 পাই, 2 সেকেন্ডে 80 পাই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এটার ভ্যালু বাড়ছে, এবং এটার ভ্যালু যেমন বাড়তে থাকবে তেমনই সাইনের ভেতর, সাইন কি, সাইন একটা রিপিটেটিভ গ্রাফ না, সাইনকে একটা সার্টেন মোমেন্ট পরপর দেখো, সে সার্টেন মোমেন্ট পরপর ফিরে না, এটা হচ্ছে সার্টেন লুপ, চলতেই থাকে। তো একটা সার্টেন মোমেন্ট পরপর, মানে সার্টেন মোমেন্টটা কি, প্রতি 2 পাই, তাহলে একটা 2 পাই 380 ডিগ্রি 2 পাই কমপ্লিট হলে এইটা একটা মানে পুরা লুপ হয়। তাহলে এই গুণফলটা যত বাড়বে এই সাইনটা তত বেশি রোটেট হবে না, এবং সাইন যত বেশি রোটেট হবে ততই মনে করো যে এই লুপটা দ্রুত শেষ হবে, এই দুই মানে 2 পাই অনেক দ্রুত 2 পাই কমপ্লিট হয়ে যাবে, তারপরে 4 পাই, তারপরে কি বলে ওর নাম 6 পাই, তো এগুলো খুব দ্রুত 2 পাইগুলো কমপ্লিট হয়ে যাবে, এর গুণফলটা যত বেশি হবে তত, ঠিক আছে। তো এখন এইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা যদি 1 মিনিট থামো, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা দেখো মাত্র এখন আছে কত, 80 হার্জ, 0.8 হার্জ। 8 হার্জের মানে কি জানো, মানে হচ্ছে 1 সেকেন্ডে, দেখো আমি এখানে একটু জুম করি, 1 সেকেন্ডে এই একটা কণা 0.8 বার কমপ্লিট, মানে ওই উঠানামা করবে। দেখো আমি যদি এক্সাম্পলের জন্য এটা এক্স্যাক্টলি তোমার মনে করো যে 1-এ রাখি, ঠিক আছে, দেখো আমি এটা 1-এ রাখলাম, তাহলে এখন যেটা হবে যে তোমরা মানে ঘড়িতে দেখতে হবে যে এখন এই যে কণাটা প্রতি 1 সেকেন্ডে একটা কমপ্লিট ওভারল্যাপ করছে, মানে উপর নিচ করছে, ঠিক আছে। তাহলে এখন আমি আরও বাড়াচ্ছি, দেখো ফ্রিকোয়েন্সি বাড়ানো শুরু করবো,
তার স্পিড বাড়তে লাগবে, আমি বড় করে, হ্যাঁ, তার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, সে অনেক দ্রুত ঘুরছে, রাইট? আর ফ্রিকোয়েন্সি যখন কমে যাচ্ছে তখন সে স্লোলি কমছে। তো এইগুলাই হচ্ছে আসলে ওয়েভের বিষয়, এবং এগুলো 9-10 থেকে একটু চলে এসেছে, ঠিক আছে? তাও আমরা যে মানে 2Dতেই না বকে বকে 3Dতে তোমরা ফিজিক্যালি দেখালাম যেটা আসলে কীভাবে কাজ করে। তো আই থিঙ্ক বুঝতে পেরেছো, এবং তাহলে আমরা এখন পরবর্তী স্টেপটাতে আগাতে পারি। তো যাই হোক, আমরা এখন যদি আবার আমাদের স্লাইডে ফিরে চলে আসি, তাহলে আমরা তো দেখলামই, মানে দেখলাম না বলতে এটা তো আমরা জানি যে সে কি বলে ওর নাম সঞ্চার করে, সেটা হচ্ছে শক্তি, এনার্জি সঞ্চার করাই হচ্ছে একটা ওয়েভের কাজ, ঠিক আছে? তো যাই, তো এখন এখানে দেখো, এখানে একটা কথা লেখা আছে, মাধ্যমে কোনো হলো স্থানীয়ভাবে স্থানান্তরিত হয় না, স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। সেটা কিন্তু আমরা ওখানে ইয়াতি কি বলো নাম অ্যানিমেশনের থ্রু দেখলাম যে স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, বরং সে জাম্প করে আবার নিজের অরিজিনাল ইনিশিয়েট পজিশনে আসবে, ঠিক আছে? এবং সামনে তাহলে কি প্রোপাগেট হচ্ছে, সামনে কেবল এনার্জিটা প্রোপাগেট হবে। তো যাক, তো এরপরে এখানে আমরা তরঙ্গের কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখো আমরা সুন্দরভাবে একটা তরঙ্গকে এক্সপ্লেন করা হয়েছে যে তরঙ্গের খাস যেটা, মানে এখানে নিচ বটম পার্ট যেটা, বটম পিট, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার যেটা টপ যে পার্ট, ঠিক আছে, যেটাকে ক্রেস্ট বলে ইংলিশে, ঠিক আছে, শীর্ষ পার্ট। এবং বিস্তার কি, বিস্তার হচ্ছে যে ম্যাক্সিমাম, ঠিক আছে? এদিকেও বিস্তার আছে, এইদিকেও বিস্তার আছে, দুই দিকেই বিস্তার আছে। তো যাই হোক, এখন মনে করো যে এটা গেল। তারপরে আমরা যদি আর পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে দশার কথা বলা হয়েছে, ঠিক আছে? এখন দশা কি, দশা হচ্ছে কোনো একটি, দেখো এটা কিন্তু এমনি এটা কমন সংজ্ঞা, এবং যদিও এটা বলেছিলাম যে SHM এর ইম্পর্টেন্ট জিনিস, বাট যেহেতু এক্সিস্ট করে আমাদের পড়তে হচ্ছে আর কি, তার কারণে স্লাইডে এটাও রেখে দিয়েছি। বাট এটা আশা করি তোমরা পড়ে এসছো, এবং ওখানে দেখালামই যে কি বলো ওর নাম, ওই যে ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে, ওই যে পার্টটা সেটাকে দশা বলা হয়, সেটা ফেজ। এবং দশা কি, দশা হচ্ছে একটা কোণ। দশা দিয়ে কী প্রকাশ করা যায়, সরণ, বেগ, ত্বরণ, মানে কোনো একটা পার্টিকুলার তরঙ্গের যে কোনো একটা সার্টেন টাইমের সকল ডিটেলস প্রকাশ করার জন্য আমরা দশাটা ডিফাইন করি। তার কেন, কীভাবে বলতে পারবো আসলে, তাই না? কারণ দেখো সাইনের ইকুয়েশন যেটা, ঠিক আছে, তোমরা এইগুলো আলটিমেটলি তোমরা জানো, ঠিক আছে, বা ফিউচারে আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের যেটা তরঙ্গের সরণের বললাম, সেটা হচ্ছে যে এ সাইন, ঠিক আছে, ওমেগা টি প্লাস ডেল, এটা তো বললাম, ঠিক আছে? এখন আমার লাগবে বেগ। বেগ কি, বেগ কি মূলত ডিওয়াই বাই ডিটি না? তাহলে ডিওয়াই বাই ডিটি যখন করব তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো এ ওমেগা মানে সাইন না, সরি, এ ওমেগা কস কস ওমেগা টি প্লাস ডেল। এটা তো সিম্পল ডিফারেন্সিয়েশন, এগুলো তো ম্যাথ থেকে করে আসছো। আর এ যখন আবার করবো তখন কি, তখন হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েট অফ টাইম, অথবা বেগের একটা ডিফারেন্সিয়েট, একই কথা তুমি যেভাবে এক্সপ্রেস করো। তাহলে এ ওমেগা স্কোয়ার সাইন আবার ফিরে আসছে, তাহলে ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখন দেখো আসলে আমরা আমাদের বিস্তারটা যদি জানি, একমাত্র বিস্তার একটা জিনিস, ঠিক আছে, বিস্তার আসলে আমাদের এক্সপ্রেস করে, বাট আমরা আলটিমেটলি বিস্তার জানলে দেখো আমরা এটা থ্রু তার যে কোনো একটা সার্টেন টাইমে, তার অবস্থান, তার বেগ, তার ত্বরণ, সবগুলো প্রপারলি নট অনলি ভ্যালু বাট অলসো ইকুয়েশনের থ্রু আমরা এক্সপ্রেস করতে পারছি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা বলি যে ফেজের হেল্পে আমরা কি বল নাম ভেলোসিটি, পজিশন অ্যান্ড যেটা অ্যাক্সিলারেশন, ঠিক আছে, ইনফ্যাক্ট আমরা জার্কিংও কিন্তু এক্সপ্লেন করতে পারি, যাই হোক ওটা অ্যাডভান্স পড়ালেখা। তো এইসব জিনিসপাতি আমরা এখানে আলটিমেটলি এক্সপ্রেস করতে পারি। তো আই থিঙ্ক তোমরা এই দশা পার্টটা বুঝেছো। এখন দশা পার্টের পরে আসে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কি, এগুলা আসলে মানে ওই তো সেম জিনিস, 9-10-এরই জিনিস, তোমরা 9-10 থেকে ভালোভাবে পড়ে এসেছো, পড়ে এসে তোমরা এখন জানো, বাট তাও আমাদের দেখা লাগবে, আমরা তো এটা ছাড়তে পারছি না। তো এখন চলো আমরা যদি আইডিয়াল একটা তরঙ্গ আঁকি, ঠিক আছে, তাহলে একটা আইডিয়াল তরঙ্গ কেমন হচ্ছে, মানে ধরো একটা সাইনের তরঙ্গ, ঠিক আছে, তাহলে একটা সাইন গ্রাফের এটা একটা তরঙ্গ। তাহলে যে জায়গা থেকে ইনিশিয়েট করছে, ঠিক আছে, এখানে একটা দেখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে যে জায়গা থেকে সে ইনিশিয়েট করছে সেইটা থেকে শুরু করে একটু, হ্যাঁ,
তাহলে যে জায়গা থেকে ইনিশিয়েট করছে সেই পার্টিকুলার পজিশন থেকে সে একটা হোল পুরা লুপ, একটা লুপ মানে কত 2 পাই, ঠিক আছে, সে 2 পাই কমপ্লিট করতে হবে। তাহলে এই পার্টটা হচ্ছে পাই, ঠিক আছে, এখানটা করে দেখি, এখানটা হচ্ছে পাই আর এটা হচ্ছে আর একটা পাই, ঠিক আছে। তাহলে দুইটা হোল 2 পাই যখন কমপ্লিট করবে তখন একটা লুপ কমপ্লিট হয়, সেই লুপ কমপ্লিটটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নামে রেফার করি, সেটা হচ্ছে ল্যামডা। এবং এখানে আসে আমাদের পর্যায়কালের সংজ্ঞা। পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে যেটা আমরা পর্যায়কাল বলি, পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে তোমার মূলত যে 1 সেকেন্ডে, না সরি 1 সেকেন্ডে না, মানে এক ফুল লুপ কমপ্লিট হতে যাক, আশা করি এটা সামনের স্লাইডে থাকবে, তো এখন দেখাই দিলাম, ঠিক আছে, থাকলে তো ভালোই। তো এখন চলো আমরা পরবর্তী ইয়াতে আগাই। এখানে আরেকটা এক্সপ্লেন করছে যে দেখো আমরা যদি জানো গড় মিল না করতে হয়, যখন এইখান থেকে হিসাব শুরু করেছো তখন কিন্তু তোমার এই বরাবর এই জায়গাটাতে শেষ হবে, তাহলে এই জায়গাটাতে কিন্তু শেষ হচ্ছে। তাহলে তোমার কি বলে ওর নাম, আচ্ছা এখানে গ্রাফের এই পার্টটা একটু ভুল হয়েছে, এটা এইখান থেকে শুরু হবে না, এটা মূলত থামো একটু, এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে এক্সপ্লেন করছি, এটা এই জায়গা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আর সরি একটু থামো, ঠিক আছে, এখানে ঠিকই আছে, আসলে একটু আরেকটু ইয়ে হবে, এটা হচ্ছে যে এইখান পর্যন্ত বিস্তৃত হবে, এই জায়গাটা পর্যন্ত, কারণ এটা এইখান পর্যন্ত উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফুল লুপ। 1 মিনিট থামো। আচ্ছা আমার এখানে আরেকটা মিস্টেক হয়েছে, কারণ হচ্ছে 1 মিনিট থামো, এটা একটা পুরা আরেকটা, ঠিক আছে, তো এটা হচ্ছে তার মানে, ও না ঠিকই আছে, সরি আমি উল্টা হয়ে গেছিলাম, গড়মিল করছিলাম। তার মানে এখানে যেটা আছে সেটাই, যে এই যে আচ্ছা, তো তাহলে এই জায়গাটাই হচ্ছে আমার একটা পুরা ল্যামডা। এবং যখন আমরা এইখান থেকে হিসাব করা শুরু করব, দেখো এইখান থেকে, তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাফ ল্যামডা। তো এটা আমরা হচ্ছে যে আলটিমেটলি এটার একটা খুবই মানে কমন এবং একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হচ্ছে যে কোন কোন কণাগুলো একই দশাতে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোন কোন কণাগুলো একই দশাতে আসে বলতে আমার বুঝতে হবে তার অবস্থানটা যদি একই হয় তার মানে তারা একই। অবস্থান একইয়ের মিনিং কি? চলো এই জায়গাটাতে আবার ফিরে আসি। তাহলে অবস্থান একইয়ের মিনিং হচ্ছে, আমরা যদি এই গ্রাফটা ভালোভাবে আঁকাই তাহলে আমি 2টা পয়েন্ট কিন্তু এখন বোল্ড করে দেখাবো, সেই 2টা পয়েন্টের দিকে লক্ষ্য করবো। এই বিন্দুটা, ঠিক আছে, এবং এই গ্রাফটা মনে করো আরও সামনে আগাই গেছে, ঠিক আছে, ধরো যে ঠিক আছে আরও, আচ্ছা এই বিন্দুটা তো এখানে আঁকা যাবে না, যাক আমরা এই বিন্দুটা বাদ দিই। আর ধরো যে এইখানে এই বিন্দুটা, এখন যে বিন্দুটাকে আমরা গোল করলাম সেই বিন্দুটা, এবং এইখানে এই যে একটা বিন্দু, এই বিন্দুটা, আমরা কি বলতে পারবো যে এই 2টা বিন্দু একই পজিশনে আছে? পজিশন মানে অ্যাকচুয়ালি একই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসে। সে আগে আগে এই দিকে যাচ্ছিল, এখনো এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং সে ওয়াই অক্ষ বরাবর একটা ফিক্সড উচ্চতাতে দুজনে এক্সিস্ট করছে, তার মানে এরা দুজন একই দশার একই অবস্থার অণু। কিন্তু এখন দেখো তো এইখানেও একটা অণু আছে, এটা কিন্তু কনফিউজ হয় বাচ্চারা, ঠিক আছে, এই জায়গাটা বা এই জায়গাটা, ঠিক আছে, দেখো তো, হ্যাঁ এটা সত্য, এই যতটুকু উপরে আছে এও ততটুকু নিচে আছে, আবার এও ততটুকু নিচে আছে, আবার তুমি যদি এইখানে একটা বৃত্ত আঁকাও না, সেই বিন্দুটা তোমার ঠিক ততটুকু উচ্চতাতে আছে, কিন্তু সেগুলা কিন্তু সেম না। সেম না মানে কি, কেন তারা সেম না? কারণ দেখো এর ক্যারেক্টারিস্টিক্স, এবং এই যাকে দিলে আমরা প্রশ্ন শুরু হয়েছে, মানে এই এর ক্যারেক্টারিস্টিক্স একই না। কেন বললাম? কারণ এর অবস্থা হচ্ছে সামনের দিকে বাড়ছে, আর এর অবস্থা হচ্ছে সামনের দিকে কমছে। এও বাড়ছে, ঠিক আছে, বাট
এর নেগেটিভ দিকে আছে, এর নেগেটিভ দিকে আছে, তার মানে কি, তার মানে এও বাড়ছে ঠিক, কিন্তু এই নেগেটিভ দিকে। আবার এই বাড়ছে, এও পজিটিভ, কিন্তু এই বাড়ছে, এই পজিটিভ থেকে কমছে, ঠিক আছে। আবার এ হচ্ছে এই দিকে যাচ্ছে, তার মানে কি, এটা আলটিমেটলি নেগেটিভ পার্ট আছে, এটা হচ্ছে তার আইডেন্টিক্যাল কণা। আবার আরেকটা ফুল লুপ হয়ে ফিউচার আরেকবার আসবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের এই প্রশ্ন, যে একই দশাতে কোন কোন কণা আছে, ঠিক আছে। এরকম অনেকগুলো এ বি সি ডি ই এফ জি এস, ঠিক আছে, এরকম বিন্দু দিবে, সেটা থেকে এখনই। এবং এ বি সিটা আসলে ছোট ছোট থাকে তো, এবং অনেক সময় কোশ্চেনের কোয়ালিটিও কম থাকে, যার কারণে আলটিমেটলি বাচ্চারা ওটা হয়তো এ বি সি ডিটা একটু গরমিল করতে পারে। তো যাক, ওটা কোনো একটা মেজর ফ্যাক্ট না, আশা করি ওটা পারবা। যাক, আমরা পরবর্তী এখন দেখি যে এখানে এটা তো জাস্ট ওই যে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, স্পন্দন এবং অগ্রসরে যেটা সম্পর্ক, ঠিক আছে, সেটাই। তো এখন দেখো এখানে আমরা তারপরে যদি দেখি, এবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর সেই পপুলার ইকুয়েশানে। ক্লাস 8-এ আমরা কি দেখে এসেছিলাম, ঠিক আছে, 8, 9, 10 দুইবারই ছিল। তো যাক, এখানে আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে বেগ, শব্দের বেগ বের করতাম, তখন আমরা ফ্রিকোয়েন্সি এবং ল্যামডার গুণফলকে শব্দের বেগ হিসেবে ডিফাইন করতাম। তার মানে ভি ইকুয়াল টু এফ ল্যামডার গুণফল, যেখানে এফ এর সংজ্ঞা ছিল তোমার কি, কম্পাঙ্ক, ল্যামডার সংজ্ঞা কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের গুণফলই হচ্ছে বেগ। বুঝেছ? কারেক্ট। আচ্ছা, আসলে একটু বোঝার চেষ্টা করো তো, যে এখানে আসলে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে, তোমরা এগুলা পারো, বাট যেহেতু স্লাইডে রাখতে হয় তাই রাখছি। বাট এখানে দেখো তো, বেগের মাত্রা কি, বেগের মাত্রা কি আমরা বলতে পারবো না এল টি মাইনাস, এক্স্যাক্টলি, ল্যামডার মাত্রা কি, ল্যামডা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে মিটার, মিটার মানে মাত্রা হচ্ছে এল, লেন্থ। আর এফ এর মাত্রা কি এটা বলো তো, এটা কেমনে পাবো? এটা অনেক সময় অনেকে ভুল করে, ঠিক আছে। এফ এর তো একক হচ্ছে হার্টজ, তাহলে মাত্রা কি, মাত্রা হচ্ছে পার সেকেন্ড। কেমনে পাই? একটু আগে দেখো, লক্ষ্য মনে করো, আমরা লিখে এসেছি এফ ইকুয়াল টু 1/t। টি হচ্ছে সময়, কারণ পর্যায়কালে একটা সময়, তাহলে সময় মানে সেকেন্ড, তাহলে এফ হচ্ছে সেকেন্ড ইনভার্স, তার মানে এফ হচ্ছে সেক ইনভার্স। তাহলে দেখো, লেন্থ আর সেক ইনভার্স, এবং যেটা বেগ তারও মাত্রা একই, ঠিক আছে, বুঝতে পারছো? খুব সুন্দর এবং ইজি। তো যাই হোক, এখানে আমরা এগুলা এখানে হচ্ছে যেগুলো যে বই ভিত্তিক জিনিসপাতি, যেগুলা এইচএসসিতে পড়ার যোগ্য না, বাট স্লাইডে রেখে নিয়েছি, তাও তোমরা স্লাইড দিয়ে দেবো লিঙ্ক, তোমরা এটা পড়বা, দেখবা, এবং কোনো পার্টে যদি সমস্যা থাকে বা বুঝতে না পারো অর সামথিং, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবা, ঠিক আছে। আমরা এখন সামনের পার্টে কী বলে নাম আগাতে থাকি, তার আগে আমরা দেখি 1 নম্বরটাতে, আচ্ছা 1 নম্বর লেকচার না, লেকচার তো আরও লম্বা আছে, ঠিক আছে। কেবল কতক্ষণ হলো, কেবল 40 মিনিট হয়েছে, 40 মিনিট না 45 মিনিট, যাই ওরকমই হয়ে গেছে। তো এখন চলো আমরা পরবর্তী পার্টটাতে যাই। এখন আমরা তরঙ্গের যেটা গতি প্রকৃতি বা গাণিতিক যে ম্যাথমেটিক্যাল জিনিস আছে সেটা, মানে ওই যে ইকুয়েশন পড়ে আসলাম, ইকুয়েশনের যে যতগুলো জিনিসের সাথে পরিচিত হলাম, সেগুলো নিয়ে এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে। তো যাক, এটা একটু আগে আমরা দেখলাম যে ইকুয়েশনটা কি ছিল, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ ল্যামডা মানে কি, এফ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে তোমার ওয়েভলেন্থ, আর ভি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। আমি এখন কিছু কিছু ইম্পর্টেন্ট নোট লিখবো, সেই নোটটা তোমরা আচ্ছা এখানে লেখা আছে, আমার লেখা লাগবে না। সেটা হচ্ছে যে ভি একটা সময়ে ফিক্স থাকে, খুব ইম্পর্টেন্ট কথা। ধরো শব্দ বাতাসে যাচ্ছে, আচ্ছা তুমি দুইটা আলাদা স্বপ্নের মাঝে কম্প্যারিজন করছো, দুইটা আলাদা শব্দের ফ্রিকোয়েন্সি আলাদা, ল্যামডা আলাদা, কিন্তু যতক্ষণ তুমি বাতাসে আছো ততক্ষণ তাদের ভেলোসিটি সেম, মানে সেম। সো মাধ্যম চেঞ্জ হলে ভি চেঞ্জ হবে, মাধ্যম চেঞ্জ না হলে ভি ফিক্স থাকবে, সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রুশাল পার্ট, ম্যাথমেটিক্যাল গেলে কিন্তু প্রয়োজন পড়ে, ঠিক আছে। কারণ ম্যাথমেটিক্সে, মনে করো ম্যাথমেটিক্স বলতে সরি, মানে এখানে যে ম্যাথ ভিত্তিক যেসব প্রশ্ন দেয়, ঠিক আছে, ফিজিক্সে, তো সেই প্রশ্নগুলোতে থাকে কি, যে মাধ্যম চেঞ্জ করে না, তখন আমরা বুঝে নিই মাধ্যম চেঞ্জ না করার মানে হচ্ছে যে সে আলটিমেটলি কণাটা তার বেগ কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এটা গেল একটা কথা। আরেকটা হচ্ছে সেই কণা, সেই কণা যখন মাধ্যম চেঞ্জ করলো তখন কি হবে, মাধ্যম চেঞ্জ করলে বেগ আর কনস্ট্যান্ট থাকছে না, বেগ তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি কনস্ট্যান্ট থাকবে,
তখন ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। তাহলে কি বললাম, বেগ, এটা আবার কি, যে তো বেগ যখন ফিক্সড, কখন, যখন মাধ্যম কনস্ট্যান্ট, মানে মাধ্যম চেঞ্জ না করলে বেগ সেম থাকবে, এবং যখন মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে তখন ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে, তখন তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ দুইটাই চেঞ্জ হবে। তাহলে এখানে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, তরঙ্গ দৈর্ঘ্য আজীবন চেঞ্জ হচ্ছে, কে ফিক্স থাকছে, বেগ কখন, যখন মাধ্যম সেম, ফ্রিকোয়েন্সি কখন, যখন মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এখানে ওই জিনিসটা ভালোভাবে লেখা আছে, যখন তোমার মাধ্যম একই আছে, যখন মাধ্যম একই থাকলে তখন যেটা বলছে ভি কনস্ট্যান্ট, তার মানে তখন আমরা এই পার্টটা বলতে পারবো। এটা কীভাবে বলবো, এটা তো বলা কোনো ব্যাপারই না। দেখো সূত্র কী ছিল, সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তার মানে হচ্ছে আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে দেখো তো ভি যদি কনস্ট্যান্ট হয় সেই এই জিনিসটাকে আমরা তাহলে কীভাবে এক্সপ্রেস করতে পারি, এটাকে কি আমরা বলতে পারি না যে এফ প্রপোর্শনাল টু 1/λ, কেন প্রপোর্শনাল উঠাই দিলাম মানে কনস্ট্যান্টটা সরে গেল, তাহলে একটা সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক চিহ্ন দিয়ে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা ক্রিয়েট করলাম। যাক, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন তোমার মাধ্যমটা চেঞ্জ করছে তখন তোমার এফটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে বেগ এবং যেটা তরঙ্গ দৈর্ঘ্য এগুলো তখন পরিবর্তন হচ্ছে এবং তাদের সম্পর্ক তখন কেমন হবে, সমানুপাতিক। এই যে দুইটা জিনিস, এগুলোতে যে কত এমসিকিউ আসে, ঠিক আছে, এই দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে যে কত এমসিকিউ আসে সেটা তোমরা অ্যাকচুয়ালিতে ম্যাথ করলে বুঝতে পারবে। তার আগ পর্যন্ত যখন চ্যাপ্টারটা নতুন আসছো তখন হয়তো বুঝতে পারছো না, বুঝতে না পারলে ওরটা ভুল কেন, কারণ এটা 9-10-এও ছিল, ঠিক আছে। 9-10-এ মাধ্যম চেঞ্জের বিষয়টা না থাকলেও এই বিষয়টা ছিল, মাধ্যম একই থেকে তখন বেগটাকে আমরা একই ধরতাম, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু 9-10 ছিল, তো এখন আরও আছে, আরও আসবে এবং আরও হার্ড ম্যাথ হবে, বাট আশা করি আমরা সবই পারবো। বেসিক যখন কমপ্লিট থাকবে বা ক্লিয়ার থাকবে তখন তুমি সবই পারবো। তো যাই এখন আমরা সামনে আগে, তো এখানে আমরা একটা ম্যাথ দেখছি, এটা কি, ঠিক আছে। তো দেখো এখানে আমাকে বলছে, আচ্ছা এটা কি ওইটা না, এটা আলাদা ম্যাথ, আচ্ছা এই ম্যাথের প্রশ্নটা লেখা হয়নি, যাই হোক দেখো, তবে এই ম্যাথটা এক্সপ্লেন আমি বলে দিচ্ছি। এই ম্যাথে বলা হয়েছিল যে তোমার মানে একটাই মাধ্যমে আছে, তার মানে তুমি একটা মাধ্যমে দুইটা টিউনিং ফর্ক কি এরকম একটা ফর্ক থাকে, ফর্কে একটা বাড়ি মারে, যখন যতই বাড়ি মারো ওই অলওয়েজ একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি দিবে। তাহলে এই যে টিউনিং ফর্ক এটা এমনভাবে তৈরি হয়েছে যে অলওয়েজ 480 হার্জ দিবে, এবং এই টিউনিং ফর্কটা এমনভাবে তৈরি করা আছে যেন এই টিউনিং ফর্কটা সর্বদা 320 হার্জ দিবে, ঠিক আছে। তো এগুলো তৈরি হয় ওভাবে মেকানিজম দিয়ে। তো যাক, তো এখানে এই টিউনিং ফর্কটা দেখা গেছে, তাহলে কিছু তুমি ধরো না বাতাসে বা পানিতে যেখানে করছো, তার মানে তুমি এখানে বলে দিচ্ছে, প্রশ্নে বলে দিচ্ছিল যে মাধ্যমটা একই আছে। তো তার কারণে যেহেতু মাধ্যম একই, তখন আমরা যেটা একটা ইম্পর্টেন্ট কথা বললাম সেটা হচ্ছে যে বেগ, সে বেগটা সমান আমরা বললাম, মানে সমান বলতে ফিক্স থাকলো, কারণ মাধ্যম অপরিবর্তিত এখানে লেখা আছে, ঠিক আছে, অপরিবর্তিত কেন, মাধ্যম একই তাই, তার কারণে বেগ ফিক্স। তাহলে এবার আমরা কি বলতে পারবো, যখন আমরা একটু আগে দেখেছিলাম বেগ ফিক্সড হলে ফ্রিকোয়েন্সি ইজ ব্যস্তানুপাতিক অফ ল্যামডা, তার কারণে আমরা এখানে আরেকটা সম্পর্ক বলে দিচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে যে ল্যামডা হয় দ্বিতীয়টার ক্ষেত্রে তার থেকে 2 পরিমাণ বেশি ল্যামডা হয়, অর্থাৎ ল্যামডা 2 ল্যামডা 1-এর থেকে 2 বেশি। আর ইন এ ওয়ার্ড মানে ইন অ্যানাদার ওয়ার্ড সেটা হচ্ছে ল্যামডা 2 এবং ল্যামডা 1-এ যেটা বিয়োগফল সেটা হচ্ছে 2, এটা আমাকে প্রশ্নে বলে দিছে। তো এটা যখন বললো, এটা বলার পর সাথে সাথে তো আমরা এই কথাটা লিখতেই পারবো যে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, ঠিক আছে, সেটা হচ্ছে 2-এর সমান। সেখান থেকে আমরা আলটিমেটলি হিসাব করব কেমনে, সেখানে ভি বাই এফ মাইনাস ভি বাই এফ, দেখো এখানে ওটা লিখেছি ল্যামডা এফ, কী বলে নাম, আচ্ছা এখানে এটা এভাবে না লিখে দেখো এই সেম জিনিস আবার লিখছি আমি, তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, রাইট। তাহলে আমি এখানে একবার এফটা এক পাশে রেখেছিলাম, এবার করলাম কি, এবার ল্যামডাটা এক পাশে রাখি, তাহলে কি হবে, ভি বাই ফ্রিকোয়েন্সি, রাইট। সো এখান থেকে আমরা আলটিমেটলি ইজিলি বলতে পারবো যে ভি বাই ফ্রিকোয়েন্সি যেটা
সেটা এখানে বসাইছি। তাহলে প্রথমটার জন্য একটা, দ্বিতীয়টার জন্য একটা, দুইটার বিয়োগফল থেকে আমরা লিখতে পারবো। এখানে ধরে নাও ভিটা কনস্ট্যান্ট নিচ্ছি, মানে কনস্ট্যান্ট বলছি, ভি কমন নিচ্ছি। ভি কমন নিলে পাবো 1/320 মাইনাস 1/480, ঠিক আছে, ইকুয়াল 2, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটারে বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি ইন্টু 1 বাই সরি, আচ্ছা, আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 960, 960 ইকুয়াল টু 2, ঠিক আছে। আমরা এখান থেকে এবার যদি ভিটাকে ও পারে, মানে ভি এক পাশে রেখে ওটাকে ওই পারে নিয়ে যায়, তাহলে 2 ইন্টু 960, ঠিক আছে, এটা পাবো। এবং 2 ইন্টু 966 যেটা গুণফল, সেটা হচ্ছে তোমার 900, মানে 1920, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আই থিঙ্ক এই বিষয়টা তোমরা কমপ্লিটলি বুঝতে পেরেছো যে এখানে কী হচ্ছে বা কী হয়েছে। এবং তাহলে আমরা এর পরে যদি ম্যাথে যাই, তাহলে তোমাদের হয়তো ক্ল্যারিফিকেশনটা আরও বাড়বে। তো তাহলে একটু প্রশ্নটা পড়ো, ঠিক আছে। ক্লাস তো চলছে, নিজে একটু প্র্যাকটিস করো। যদিও জানি অ্যাকচুয়ালি দিলে বলে লাভ না হয় না, কারণ ক্লাস থাকলে কেউ প্র্যাকটিস করে না, সেই ক্লাসটাই স্কিপ করে বরং দেখে নেবে যে ক্লাসে কী করছে, ঠিক আছে। অনলাইন ক্লাস করার জন্য এটা একটা অনেক ক্রুশাল পার্ট, সেটা হচ্ছে অনলাইন। আমি ইনফ্যাক্ট আমার সময় ছিল যখন আমি রেকর্ডেড ক্লাসগুলো করতাম, ঠিক আছে, মানে লাইভ করা তো আলাদা বিষয়, বাট যখন রেকর্ডেড হচ্ছে তখন যেটা হতো আমি যে মানে ক্লাসটাকে পজ করে দিতাম। এরকম এই যে এখন দেখছো না একটা স্লাইড আছে, তো এই স্লাইডটা যখন আসছে তখন আমি ক্লাসটাকে পজ করে দিতাম। পজ করে করতাম কি, আমি নিজে সলভ করব, ঠিক আছে। অ্যান্ড অলমোস্ট, ঠিক আছে, বেসিকটা তো হয়ে গেছে। আমি যদি এতক্ষণ যা বকে আসলাম, আই মিন যেগুলো শিখাই আসলাম, সেগুলো যদি কেউ ভালোভাবে লক্ষ্য করে, তাহলে এখন ভিডিওটা পজ করে এটা ইজিলি পারবে, ইজিলি। তো এরকম ম্যাথ যখনই আসতো আমার সময়, আমি যখন সেই 3 বছর 2 বছর আগে, যখন 3 বছর আগে যখন পড়ালেখা করতাম, অনলাইন ক্লাসগুলো করতাম, তখন যেটা হতো যে আমি বেসিক্যালি এইরকম ক্লাস, মানে মোমেন্ট যখন আসতো অনলাইন ক্লাসে, তখন সেটা পজ করে সেটা আমি তখন করতাম, ঠিক আছে, যে আমি পারি কিনা দেখব। তো যাই হোক, তো অনেক বকলাম, এতক্ষণে আশা করি তোমরা প্র্যাকটিস করতেও পারো, বা যাই হোক সমস্যা নেই। বাট তোমাদের কাজ হচ্ছে কেবল অনলাইন ক্লাস করা না। অনলাইন ক্লাস মানে করে রেখে দিলা, তুমি কখনোই সাকসেস হতে পারবে না, কখনো মানে কখনোই না। তোমার বরং একটা লুপ হোলে ফেঁসে যাবে। সেই লুপ হোলটা বর্তমানে অনেক বাজে অবস্থায় আছে আমাদের দেশে, ঠিক আছে। সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস যখন করছো তখন খুব বুঝছো, একদিন মনে থাকছে, এক সপ্তাহ মনে থাকছে, 1 মাস মনে থাকছে, 2 মাস পর যখন সেম এক্সামের আরেকবার অন্য কোনো টিচার বা কলেজ বা কোনো জায়গায় যখন এক্সাম হচ্ছে, তখন কী হচ্ছে, তুমি সেই ক্লাসের জন্য আবার কোনো আরেকটা, ওই একটাই ভাই হোক কি আরেকটা ভাই হোক কি, ওয়ান শট নামে যেটা সুন্দর সুন্দর ট্যাগ থাকে, সেগুলো আবার খুঁজছো, সার্চ করছো, দেখছো, বুঝে যাচ্ছ, এক্সাম হলে যাচ্ছ, ভালো একটা নাম্বার পাচ্ছ, 1 মাস পর আবার ভুলে যাচ্ছ। এই লুপ হোল বর্তমানে বাংলাদেশে অনেক বাজেভাবে এক্সিস্ট করছে, এবং অনেক ম্যাসভাবে, মানে অনেক লার্জলি এটা এক্সিস্ট করছে, যেটা প্রচুর মানে একটা নেগেটিভ কাজ, এবং এটা আলটিমেটলি লং টার্মে তোমাদের ডিফেক্ট করবে। কারণ অনলাইন ক্লাস করার সময় সব বুঝে, এরা অনলাইন ক্লাস করতে করতে দেখছে যে অনলাইন ক্লাসে এই যে দেখো একটা কোন যুগকার চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে, সোর্স থেকে কালেক্ট করার সময় তো অনেক টিচার বা ই করবে, বা আমি সামনে করাবো যে দেখো চট্টগ্রাম বোর্ড 19-এর একটা প্রশ্ন করাবো, ঠিক আছে, 20-এর একটা প্রশ্ন করাবো। এই যখন প্রশ্নগুলো করাবো তখন দেখছি আরে বোর্ড কোশ্চিন তো এখানে সলভ হয়ে যাচ্ছে। আরে আমি বোর্ড কোশ্চিন কী বলে ওর নাম, কী বলে ওর নাম, এর ভিডিওটা পজ করে করলাম, পজ করে করা পারলাম না, তাহলে ভিডিওটা অন করে দেখে নিলাম, সমস্যা কি, ঠিক আছে। এখানে যে মেইন কাজটা ছেড়ে যাচ্ছ সেটা হচ্ছে ফিজিক্যালি বই পড়া বা ফিজিক্যালি করা। এই জিনিসটা ছাড়া কখনোই সাকসেস হতে পারবে না। ফিজিক্যালি বই পড়া বলো, বা ম্যাথ সলভ করা বলো, মানে ম্যাথ বলতে কোয়েশ্চেন সলভ করা বলো, বা তোমার আই মিন কী বলো, কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে, উদ্ভাসের বই আছে, যে কোনো একটা সস্তা গাইড পাওয়া যায়, বা তুমি যদি রিমোট এরিয়াতে থাকো, যে এরিয়াতে তোমার গাইড টাইড বা এগুলোর অ্যাক্সেস কম, উদ্ভাস তেমন পাচ্ছ না,
ঠিক আছে? সেসব ক্ষেত্রে তুমি একটা 900 টাকা দিয়ে চর্চার অ্যাকাউন্ট কিনতে পারো, যেখান থেকে আমি চর্চার কোনো স্পন্সর না। বাট আমি বলছি আমিও আমার ফিজিক্যাল লাইফে চর্চা করছিলাম, দ্যাটস ওয়াই। যাই হোক, আমি অফ ট্র্যাকে অনেক চলে যাচ্ছি, বাট যাই এটাতে শেষ করি। মানে এটাতে বলছি তোমাকে ডিটারমিনেন্স থাকতে হবে। ডিটারমিনেন্স থাকতে হবে যে তুমি সলভ করতে পারছো, তুমি নিজে সলভ করছো। তুমি অনলাইন ক্লাসের একটা ভাই বাদ দিয়ে নিজে একটা প্রশ্ন খুলে প্রশ্নের উত্তরটা কিন্তু হাইড করতে হবে। প্রশ্নের উত্তর দেখে তখন লাভ নেই। প্রশ্নের উত্তরটা হাইড করে নিজে সেটা সলভ করতে পারছো, যখন দেখবে এটা তুমি পেরে গেছো, তোমাকে বলিনি 10টার মধ্যে 10টা করতে হবে, তুমি এখন করতে যাও, যদি 7টা পারো 3টা না পারো সমস্যা নেই, ওই 3টার সলিউশন তো ওখানে দেওয়া আছে, সলিউশন দেখে যদি বুঝে যাও তাহলে বুঝবা যে 10টার মধ্যে 6টা পেরেছো, 7টা পেরেছো, 3টা পারোনি, 3টা সলিউশন দেখেছো, দেখে ভালোভাবে বুঝে গেছো। ঠিক আছে? বা ওই সেম প্রশ্ন যেটা পারছো না সেটা 3-4টা বোর্ড আছে, 3-4বার দেখে তুমি আরও ভালোভাবে বুঝলে। তো এই যে বিষয়টা তুমি যখন দেখলা তখনই তুমি রিয়েলাইজ করতে পারবা যে তুমি সাকসেসফুল হয়েছো, মানে তোমার পড়াটা পড়া হয়েছে, সেটাই হচ্ছে আসল পড়া। যাই হোক, আমরা এখন আবার ফিরে আসি। আমরা এখন এই ম্যাথটা শুরু করি। তো এই ম্যাথে আমাদের দুইটা সুর শলাকা বলা হয়েছে, দুইটা সুর শলাকার আমরা যেটা কম্পাঙ্কের পার্থক্য বলা হয়েছে, কম্পাঙ্কের পার্থক্য বলে দিয়েছে। তার মানে কি? তার মানে আমার যেটা দুইটার এ ধরে নাও, প্রথম দ্বিতীয়টা F2 আর প্রথমটা হচ্ছে F1। আচ্ছা, এখানে F1 আর F2, ধরুন আমি F2 থেকে F1 বিয়োগ করছি, আমাকে বলে দিয়েছে 218 হার্জ। আচ্ছা, কেন আমি F2 মানে এটাকে 2 নাম দিলাম, ঠিক আছে? এটা ধরুন নাম F2, এটার নাম F1। আমি কেন F1 মাইনাস F2 না করে F2 মাইনাস F1 করলাম, এটা একটু ভেবে দেখো তো। কারণ হচ্ছে, একটু যদি দেখো যে এর একটা তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, খুবই ছোট মানে কি, একটু লক্ষ্য করো তো, এখানে মাত্র এতটুকু হচ্ছে আর একটা তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? আর এর ক্ষেত্রে একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এত বড়, রাইট? তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, উপরেরটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবং আমরা একটু আগেই দেখে এসেছি যে এফ এর যেটা ইকুয়েশন, এফ মানে কি, এফ এর ইকুয়েশন এফ ইকুয়াল টু 1/t। এফ ইকুয়াল টু যেহেতু 1/t, তার মানে হচ্ছে যে অবভিয়াসলি যার তরঙ্গ দৈর্ঘ্য, যা কি বলে পর্যায়কাল, সরি ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, প্যারা নেই, ঠিকই আছে। এখানে একটা যেটা বিষয় হয়েছে, মানে এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই ইকুয়েশন, ঠিক আছে? আমরা একটু আগে দেখে আসলাম যে যখন মাধ্যমটা চেঞ্জ হয় না তখন আমরা কি দেখলাম, দেখো একটু লক্ষ্য করো। মাধ্যম যখন চেঞ্জ হয় না তখন বললাম যে ভি থাকছে ফিক্সড, মাধ্যম ফিক্সড মানে মাধ্যম আনচেঞ্জড থাকলে ভি ফিক্সড। তাহলে ভি যখন ফিক্সড তখন আমরা কি দেখে আসলাম যে এফ মানে সমান ব্যস্তানুপাতিক 1/λ। তার মানে কি? তার মানে হচ্ছে ল্যামডা বাড়লে এফ কমবে, এফ বাড়লে ল্যামডা কমবে। ঠিক আছে? তো এটা বিষয়। তার কারণে আমরা এখানে ইজিলি বলতে পারবো যে এই জায়গাটার ফ্রিকোয়েন্সি বেশি, এই জায়গাটার ফ্রিকোয়েন্সি কম। অ্যান্ড এই জন্যই এখানে যেটা এর ফ্রিকোয়েন্সির ভ্যালু থেকে 1, তুমি এটাকে যদি F1 বলতে না, এটাকে F1 বললে কিন্তু এই জায়গাটা F1 মাইনাস F2, কিন্তু এটাকে F1 কেন বলতে পারবো না? কারণ এখানে ল্যামডা 2 ওয়ার্ডটা বলে দিছে, ঠিক আছে? তার কারণে এটা F2, এবং F2 এর মান অবশ্যই বড় বুঝতে পারলাম। তার কারণে এই ইকুয়েশনটা লিখলাম যে F2 মাইনাস F1 যেটা, সেটা হচ্ছে যে 218। তো যাই হোক, আমরা এখানে যদি ভ্যালুগুলো বসানো শুরু করি, ভ্যালু বলতে ইকুয়েশন, সেটা হচ্ছে, দেখো F2 মানে কি, আমরা কি জানি, V ইকুয়াল টু F ল্যামডা। তার মানে হচ্ছে F ইকুয়াল টু ভি বাই ল্যামডা, রাইট? এটা বলতে পারবো এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলতে পারবো যে এখানে যেহেতু একই, তার মানে ভি দুইটারই সেম, তার মানে প্রথম এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ভি বাই, হ্যাঁ, এখানে আমরা যেটা বলতে পারবো যে ভি বাই ল্যামডা 2 মাইনাস ভি বাই ল্যামডা 1, যেটার মান হচ্ছে যে 218। ভালো কথা, এত কিছু তো বললাম। অ্যান্ড বলার পর এখন শুধু সলভ করতে যাবো আমরা। এখানে একটা কিন্তু আর একটা সুন্দর জিনিস বলে দিছে, সেটা হচ্ছে যেটা ল্যামডা 1 ল্যামডা 2 এর 3 গুণ, ল্যামডা 1 ল্যামডা 2 এর 3 গুণ। একটু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন যেহেতু আমাকে এখানে বলে দিছে
যে λ1 λ2 এর 3 গুণ, তার মানে এখানে যেটা বলতে পারবো যে একটু ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, এখানে আরেকটা কি তথ্যের ঘাটতি আছে তো মনে হচ্ছে। আচ্ছা, একটি সুষম কাজ উৎপন্ন করে, ও ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, এখানে আমার একটা জিনিস আর একটাই হয়েছে, সেটা হচ্ছে যে এখানের এই মানে এই উদ্দীপকের তথ্য আর এখানে আসলে এক্সপ্লেনেশন ঠিক মতো লেখা নাই, তাই যাক ওটা আমরা উদ্দীপকে বলছে যেটা, সেটা আমরা তাহলে দেখি। যে বাতাসে দুইটা তরঙ্গ উৎপন্ন করে, তাদের একটার দুটি ইয়া কি বলে ওর নাম তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা তিনটার সমান। তার মানে কি যে একজনের অর্থাৎ ধরে হলো প্রথম জনের যেটা হচ্ছে যে 2λ1, ঠিক আছে, প্রথম জনের 2λ1, দ্বিতীয় জনের 3λ সমান, ঠিক আছে। মানে প্রথম জনের যেটা 2λ আর দ্বিতীয় জনের ল্যামডা 3 গুণের সমান, ঠিক আছে। এবং সে তার মানে কি এটাকে তাহলে আমরা বলতে পারবো যে 2v/f1। কেন? কারণ আমরা জানি যে এখানে এইটা দরকার নেই, যে ভি ফিক্সড এটা তো সত্য, ঠিক আছে, ভি ফিক্সড তো থাকবে, কেন? কারণ মাধ্যম তো চেঞ্জ হয়নি, তার কারণে ভি ফিক্স। এখন ভি ফিক্স থাকার পর যেটা আমরা বলবো সেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা ভি ইকুয়াল টু কি বলেছিলাম, এফ ল্যামডা। তার মানে ল্যামডা মানে কি, ল্যামডা মানে অবভিয়াসলি ভি বাই এফ। তাহলে মানে এখানে যেটা বলতে পারবো যে ল্যামডা ওয়ান ইকুয়াল টু ভি বাই এফ ওয়ান, তাহলে এখানে 3v/f2, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখানে মূলত লিখবো। তাহলে এইটা একটু মিশাই দেই এখানে, এখানে যেটা আমরা ফাইনালি লিখবো সেটা হচ্ছে যে 2 ইন্টু v/f1 মাইনাস v/f2 ইকুয়াল টু, এখানে যেটা ইকুয়াল টু যেটা আমার ফাইনাল সেটা হচ্ছে 0। কেন? কারণ এখানে সিম্পলি বলছে যে এরা সমান। তাহলে একজনকে যদি এই পাশে আনো, একে যদি এই পাশটাতে নিয়ে আসো, তাহলে আলটিমেটলি কি এই পাশে একটা 0 তৈরি হবে না, আর এদিকে এসে বিয়োগ হবে। আমি সেটা এখানে লিখেছি। এবার তারপরে আমরা যেটা করবো যে এখান থেকে আলটিমেটলি ভিটা কমন নিয়ে দূরে সরা দিতে পারবো। দেখো ভি যদি আমরা কমন নিই, যেহেতু দুইটা জায়গাতে সেম আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা 1/f2 সিম্পলি ভিটা, যেহেতু ভি এর মান, বেগের মান তো শূন্য না, তাহলে বেগের মান যেহেতু শূন্য না, তার মানে ওদিকে যে ভিটা ভাগ করতে পারবো না, এক্স্যাক্টলি ওটা তো অবশ্যই পারবো। তাহলে ওখান থেকে যদি ভিটা ভাগ করি, তাহলে আমাদের এখানে যেটা ফাইনালি আসছে যে 2/f1 ইকুয়াল মাইনাস 3/f2 ইকুয়াল টু 0, এটা আসছে। এখন এটা বাঁচার পর আমাদের যেটা সেকেন্ড সম্পর্কটা নিয়ে আসতে হবে। সেকেন্ড সম্পর্কটা কি ছিল, সেটা হচ্ছে এখানে যদি আমরা দেখি যে f2 যেটা এবং f1 যেটা বিয়োগফল সেটা হচ্ছে 2। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে f2 হচ্ছে মূলত f1 আর 2 এর যোগফল, এক্স্যাক্টলি। তাহলে এখানে আমরা ওই জিনিসটা যদি এই জায়গাটাতে বসাই, তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে যে 2/f1 তো থাকছেই, মাইনাস 3/f1 প্লাস 2। কীভাবে বসালাম, সেটা হচ্ছে সিম্পলি এখানে যে f2টা ছিল, সেই f2টার বদলে আমরা এখানে f1 প্লাস 2 বসাই দিলাম। তাহলে এখন দেখো পুরো ইকুয়েশনে আর কোনো আননোন নাই, কেবল একটাই আননোন, সেটা হচ্ছে তোমার f1। তো তার মানে কি একটা ইকুয়েশন একটা আননোন, কে হেল্প করবে আমাকে? উত্তর হচ্ছে ক্যালকুলেটর হেল্প করবে। তাহলে এখন ক্যালকুলেটরের থ্রু আমরা যেটা ফাইনালি লিখতে পারবো সেটা হচ্ছে f1 এর যেটা মান সেটা হচ্ছে, থামো,
ও হো, সরি 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 সরি, এখানে এখানে আর একটা ভুল লিখছি এই জায়গাটা। আই এম এক্সট্রিমলি সরি। এটা আমরা, এইটা হবে না 2 না, এখানে আরও বড় একটা ভ্যালু, সেটা হচ্ছে 218। তার মানে এখানে 218 হবে, তাহলে এখানে 218। হ্যাঁ, এইবার আমরা ক্যালকুলেটরে দিলাম, দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার ফাইনালি এফ এর মান হচ্ছে 436 হার্টজ। তাহলে এফ টু কত হবে? এফ টু তো সিম্পলি আমরা জানি যে এফ টু হচ্ছে এফ ওয়ান প্লাস 218, যেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে তোমার 654 হার্টজ। যাক, খুব ইজি প্রশ্ন। আমার এখানে অ্যাকচুয়ালিতে এই জায়গাটাতে ঠিক মতো ডেপিক্ট না করার কারণে, এটাও ঠিকই আছে আলটিমেটলি, বাট ডেপিকশনটা দেখে আমার ইয়ে হয়েছিল। বাট উদ্দীপকের প্রশ্নটা রিডিং পড়লে ইজিলি পারা যাবে, ঠিক আছে। বাট এই প্রশ্নটা আমাদের অলরেডি অনেক ওল্ড একটা প্রশ্ন, তাহলে বুঝতে পারছো যে ওল্ড কালে এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন হিসেবে কাজ করে আছে। তো যাক, আমাদের এখন এই সব জিনিস এমসিকিউ লেভেলেই চলে আসছে, বাট আশা করি এটা পারবা। তাহলে এখানে কয়টা স্টেপ ছিল আমরা যে জাস্ট, এটা তো এক্সপ্লেনেটরি স্টেপ, ঠিক আছে, এটা এক্সপ্লেনেটরি। এই লাইনটা আমরা ডাইরেক্ট লিখতে পারবো, অ্যান্ড এই লাইন থেকে আমরা জাস্ট এই জায়গাতে আসলাম, তখন একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে বসাই দিলাম। তো যাই হোক, আউট এখানে ঘাড়ে লাগছে, ঠিক আছে। এরপর আমার পরের যে প্রশ্নটা দিছে, এই পরের প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখো তোমরা ভালো করে, এখানে আমার যেটা একটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে যেটা, যে শস্যলেখা তুমি পানিতে চালাইছো আবার বাতাসে চালাইছো, বাতাসে চালার সময় এক সময় একরকম তথ্য, পানিতে চালার সময় একরকম তথ্য। তাহলে এখানে আমরা যদি দেখি সিম্পলি আমরা এইটা জানি যে ফ্রিকোয়েন্সি সেম থাকবে, এটা কিন্তু আমরা বলেছি মাধ্যম চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি সেম, তার মানে এই জায়গাটাতে এফ ফিক্সড, তাহলে ফ্রিকোয়েন্সি এখানে ফিক্সড থাকছে। তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু ফিক্সড, তাহলে আমরা কি বলতে পারছি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মানে যেটা দেখো এদিকে ভি ইকুয়াল টু যদি এফ ল্যামডা হয়, তাহলে এফ ইকুয়াল টু কত? ভি বাই ল্যামডা না? তার মানে আমরা বলতে পারবো যে এক মাধ্যমের ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান এবং আর এক মাধ্যমের ভি টু বাই ল্যামডা টু সমান হবে, কিসের ভিত্তিতে বললাম এটা? বলো কিসের ভিত্তিতে? আমি তো একটু আগে পড়ালাম, সেটা হচ্ছে তোমার মাধ্যম চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি সেম থাকে, এটার ভিত্তিতে বললাম এটা। তাহলে এইখান থেকে যদি আমরা এই সম্পর্কে বসাই, তাহলে আমরা দেখার চেষ্টা করি এখানে, এবং এখানে আমাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে যেটা তোমার ল্যামডা, সেই ল্যামডার পার্থক্য কিন্তু বলে দিছে, ঠিক আছে, মানে ল্যামডার পার্থক্য এবং ভি এর যেটা এটা, আর ল্যামডার যে পার্থক্য 4.16 এটা বলে দিছে। তার মানে 4.16 এই পার্টটা কি? এই পার্ট হচ্ছে মূলত ল্যামডা ডাব্লু, ওয়াটার ধরো, ওয়াটারকে আমি ডাব্লু দিয়ে প্রকাশ করছি, মাইনাস ল্যামডা এয়ার, ঠিক আছে। তাহলে ল্যামডা কি বলবো এর নাম ডাব্লু, আর এটা হচ্ছে এয়ার, এই দুটার বিয়োগ ফল বলে দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো এখানে, সেটা হচ্ছে যে ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার, ঠিক আছে। এর মানে কি? এর মানে না, এর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 4.16, এবং এর যেটা মানে কি হচ্ছে, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। কীভাবে জানছি? সেম সূত্র, ভি ইকুয়াল টু যদি ল্যামডা আর এফ এর গুণফল হয়, তাহলে ল্যামডা মানে কি? ভি এবং এফ এর ভাগফল, সেটাই। তাহলে এখানে আমরা বলতে পারবো ভি অফ ওয়াটার বাই ফ্রিকোয়েন্সি মাইনাস ভি অফ তোমার এয়ার বাই ফ্রিকোয়েন্সি। আশ্চর্য, আমি কেন 1 2 ওমেগা মানে ওয়াটার ফ্রিকোয়েন্সি এয়ার ফ্রিকোয়েন্সি বললাম না? কারণ ওই তো সেম কথা, ভি এফ থাকছে ফিক্সড। কেন থাকছে এফ ফিক্সড? কেননা তোমার মাধ্যমটা চেঞ্জ হয়েছে, মাধ্যম চেঞ্জ হলে কি ফিক্স থাকে? ফ্রিকোয়েন্সি ফিক্স থাকে। যাক, এটা যেটা মান সেটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে তোমার 4.16, ঠিক আছে। এবং আমার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মানও বলে দেওয়া আছে, এই দেখো ফ্রিকোয়েন্সিও বলে দেওয়া আছে এখানে। সো আমরা এখানে যদি সবগুলো বসাই, তাহলে ফ্রিকোয়েন্সি দেখো ওইদিকে যে আমরা গুণ করছি, আমাকে পানিতে আলটিমেটলি চাইছে, তাহলে ভি
ওয়াটার, ঠিক আছে, ভি ওয়াটার, এবং ভি এয়ারে যেটা এয়ারের মান কিন্তু বলে দেওয়া আছে, ভি এয়ারের মান হচ্ছে 300 কত এখানে বলে দেওয়া থাকার কথা, এত দাও 352 বলে দেওয়া আছে, তাহলে মাইনাস 352 সরি 352 সমান, এখানে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি ওদিকে গুণ হচ্ছে, তার মানে 4.16 এর সাথে ফ্রিকোয়েন্সি গুণ, ফ্রিকোয়েন্সির ভ্যালু কত বলে দেওয়া আছে 300 না ফ্রিকোয়েন্সি, হ্যাঁ 300 হার্টজ। তাহলে এখন 300 হার্টজ যেহেতু বলে দিচ্ছে, এখানে আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে খুব ইজিলি আমরা ভি এর মানটা বের করতে পারবো, মানে ওয়াটারে যেটা বেগ সেটা হচ্ছে তোমার 1600, ক্যালকুলেটারে, হ্যাঁ ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তো এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের এই পুরো ম্যাথটা, এটা তো আরও ইজি ম্যাথ ছিল আগের থেকে। তো যাই হোক, এটার সুন্দর অ্যান্সার মানে প্রপারলি সাজানো অ্যান্সার আছে এখানে থাকার কথা, তো হ্যাঁ আছে। তো দেখো এখানে আমরা ওই একই জিনিস, মানে আমার হ্যান্ড রাইটিংটা খারাপ, তো তার কারণে এখানে সাজাই রাখছি। যাই হোক, আমরা ওয়াটারে যেটা তোমার আলটিমেটলি বেগ, সেই বেগটা কত পেলাম সেটা হচ্ছে 1600 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো আই থিঙ্ক বুঝতে পেরেছি এই পার্টটা। তো এখন এরপরে আরও অনেক ম্যাথ আছে, তো এরপরে যে ম্যাথ একটাই আছে মূলত এই স্লাইডে, এখানে মানে এরপরের স্লাইড শুরু হবে। তো যাই হোক, আজকে যেটা ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাস এখান পর্যন্ত থাকুক। এরপরে যেটা সেকেন্ড ক্লাস, মূলত আর ফার্স্ট ক্লাস আমরা মার্চ করব, ঠিক আছে, মার্চ করার পরেই শুরু করব। তো সেকেন্ড ক্লাসটা মার্চ করার আগে এই পার্টটা তোমরা জাস্ট এটা দেখো, এটা খুব ইজি, তিনটা ডিফারেন্ট সুর শলাকা মানে ওই যে টিউনিং ফক যেটা দেখুন বাড়ি মারলে বললাম না যে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ধরে, তো তিনটা সুর শলাকা আমার তিনটা ফ্রিকোয়েন্সি এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এটা একটা F1, একটা F2 আর একটা হচ্ছে F3, এবং এখানে বায়ু যেটা মাধ্যমে শব্দ তৈরি করছে সেখানে ভি কনস্ট্যান্ট দাও, বায়ু মাধ্যম আছে মানে মাধ্যম সেম, তার মানে ভি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি একটা প্রশ্ন না দেয়, বরং ডাইরেক্ট একটা অ্যান্সার দিচ্ছি, কারণ সব প্রশ্ন অ্যান্সার করে তো লাভ নাই, ঠিক আছে, তোমরা আসলে ভিজুয়ালাইজ করার জন্য, ঠিক আছে, যে এখানে বরং প্রশ্ন অ্যান্সারিং না করে বরং একটা জিনিসের এক্সপ্লেনেশন অ্যান্সার। তো যাক, ট্রেন আসলো। তো যাক, এটা আমাদের যেটা ভি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা এখানে লেখা আছে, এবং এখানে দেখো আমরা ইজিলি বলতে পারবো যে F1 এবং এটা রেশিও সেম হবে। কেমনে বললাম, ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে সিম্পলি আমরা এইভাবে, দেখো তো এটা দেখো, এই লাইনটা কীভাবে লিখলাম ভালোভাবে লক্ষ্য করো। আমরা জানি ভি হচ্ছে এফ ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, রাইট। ভি যখন ফিক্স তখন আমরা কি দেখেছিলাম, আমরা একটু আগেই দেখে আসছি, সেটা হচ্ছে যে ল্যামডার ব্যস্তানুপাতিক। তাহলে এবার আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। সেই সম্পর্কটা কি হয়, সেটা হচ্ছে F1 ল্যামডা 1 ইকুয়াল টু F2 ল্যামডা 2। কীভাবে বলছি, কারণ ভিটা ফিক্সড, এই জন্যই দুই দিকেরই ভি ফিক্স, তার কারণে F1 ল্যামডা 1 ইকুয়াল টু F2 ল্যামডা 2, এটার ভিত্তিতে বললাম। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারবো, যে ল্যামডা ধরে নাও 2 বাই ল্যামডা 1 সমান হচ্ছে আলটিমেটলি F1 বাই F2, এটা বলতে পারবো না এক্স্যাক্টলি, এবং এটা এখানে অনুপাত হিসেবে লিখেছে। থাও, ল্যামডা 2 আমি লিখলাম ল্যামডা 2 বাই ল্যামডা 1, এ লিখেছে ল্যামডা 1 বাই ল্যামডা 2, সমস্যা নেই, ওদিকে আমি F1 F2 হয়েছিল, এখানে তৈরি হয়ে গেল F2 F1, সেম জিনিস, ঠিক আছে। মানে দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এটা আর এটা। তো এখন এই জিনিসটা এখান থেকে আমরা অনুপাত তৈরি করলাম, এবং সেই অনুপাতটা দেখলাম, এবং দ্বিতীয় কেসের অনুপাতটা দেখলাম 5:3। তো এখানে আমরা দেখছি ল্যামডা 2 এর মান দুই জায়গাতে ভিন্ন, তার মানে এখানে একসাথে মেলাতে হবে, তাহলে আমরা একটা মান পাবো, এবং সেই মিলানোর কথা, এটা কিন্তু আমরা একটা ম্যাথের সেই ক্লাসে এইটা অনুপাতে ম্যাথ করতাম, এটা ওইভাবে অনুপাত করলাম, অনুপাত করে 15:5, তার সেটা ভিত্তিতে তখন আমরা একটা ফাইনাল কম্বাইন্ড রেশিও বের করলাম, ঠিক আছে। তো এই জিনিসটা MCQ লেভেলে ছিল পুরোপুরি, যে তিনটা সুরসলেখা যদি এত 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 রেশিওর হয়, মানে রেশিও না সরি ভ্যালুর হয়, এত ভ্যালু এত ভ্যালু এত ভ্যালু, তা এবং ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কীভাবে ম্যাথ করব, সেটা হচ্ছে এইটার জন্য একটা রেশিও পেলাম, এটার জন্য আর একটা রেশিও পেলাম, রাইট। ভালো লক্ষ্য করো, আমার যেটা উদ্দেশ্য, ভালো এখন কি হয় আসলে, আমরা যদিও এটা তোমাদের জানা থাকার কথা, তাও আমি আরেকবার দেখাচ্ছি অনুপাতে কি করতে। F3 F2 হচ্ছে 5:3, আর F2 F1 হচ্ছে 5:1। আচ্ছা, আমরা যদি
জানি আমরা, যেহেতু এখানে বললাম যে একটু ভালোভাবে লক্ষ্য করো। এখন তাহলে আমরা এখানে দুইটা জিনিস লিখছি যে if 1 ইন্টু না সরি ইস টু f2, সেটা কত বললাম আমরা? সেটা বললাম হচ্ছে তোমার 1:3। আর f2 ইস টু f3 বললাম হচ্ছে 3:5। ঠিক আছে, আচ্ছা এটা আসলে এরকম বলার প্রয়োজন ছিল না, এটা এই পার্টটা অযথা তোমাদের দেখাচ্ছি। আমাদের যেটা উদ্দেশ্য হবে, যদি বাই চান্স এরা দাও এও f2 না, এও f2, তার মানে এই যে আড়াআড়ি পার্টটা সেম থাকতে হবে। এরা যখন সেম থেকে গেছে তখনই আমার অ্যান্সার হয়ে গেছে। সেম না থাকলে তখন অ্যান্সারের সমস্যা হবে। তাহলে দেখো সেম আছে, তার মানে আমরা ইজিলি বলতে পারবো f1 এ দুটার ভিত্তিতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা দেখো, এটা কিন্তু এটা সেম কিন্তু। ও না সরি, আমি 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 আমার পুরো লাইন রোটেট করে দিয়েছি, আই এম এক্সট্রিমলি সরি। এখানে অ্যাকচুয়ালিতে f2, না না না, আমার লাইন ঠিকই আছে, এখানে ভুল ছিল। ঠিক আছে, আই এম এক্সট্রিমলি ঠিক করছি তো, ঠিকটাকে আবার আমার মনে হচ্ছে যে ভুল। যাক, 1:3:5। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। লেটস সে এখানে পেয়েছো তুমি 3 আর এখানে হয়ে গেছে 4, তাহলে কি করবা? 4 আর 3 তো সেম জিনিস না, তখন করতে হবে এই 3টাকে 12 বানাতে হবে। 12 কেন? কারণ 12 হচ্ছে 4 এবং 3-এর গুণফল। এটাকেও 12 বানাতে হবে কত দ্বিগুণ করে? 4 দ্বিগুণ করে। এটাকেও 12 বানাতে হবে কত দ্বিগুণ করে? 3 দ্বিগুণ করে। কেন? কারণ এই জায়গাটাতে আছে লেটস সে 4, এই জায়গাটাতে আছে লেটস সে 3। তাহলে এই যে এখন 12 হবে, তখন এই যখন 12 করতে গিয়ে 4 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এই হয়ে যাবে 4, এই হয়ে যাবে 12, এই হয়ে যাবে 12 এবং এই যাবে 3 15 15। তাহলে তখন কত বলবো? যে 3:12:15, রাইট? আমরা তখন এইভাবে বলবো। তো আই থিঙ্ক বুঝতে পারছি পার্টটা। তো আমরা এখন এই স্লাইডটা এখানে আমাদের শেষ হচ্ছে। এখানে আরেকটা শেষ জিনিস আছে, এই জিনিসটা আমরা নেক্সট দিনে এটা এটা আমরা নেক্সট দিনে দেখবো। ঠিক আছে, এটা সমস্যা নেই, বাট এখানে আর একটা ছোট্ট পার্ট আছে, সেই পার্টটা তোমরা একটু লক্ষ্য করতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট দিনে এক্সপ্লেন করবো, মানে নেক্সট দিন না, এর পরেই ক্লাসটা, মানে দুইটা ডিফারেন্ট ক্লাস আমি করে জাস্ট মার্জ করবো আর কি। তো যাক, তো এই পার্টটা তখন আমরা ওই সময়ই তো দেখবো। যাক, ওই পরের পার্ট আমরা তাহলে শুরু করি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার মানে দূরত্ব কত অতিক্রম করছে, রাইট? তো এখন দূরত্ব অতিক্রম আমরা দুইভাবে থিঙ্কিং করতে পারি। কিভাবে? একটা হচ্ছে ভি, হচ্ছে যে মানে ভি যেটা টোটাল বেগ, ভি ইকুয়াল টু এফ ল্যামডা যেটা, রাইট? ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটার সাথে যদি আমরা ওই কত সময়, কারণ কি আমরা জানি যে ডিস্টেন্স মানে লেটস সে ডি, ঠিক আছে, ডিস্টেন্স আলটিমেটলি কি? ডিস্টেন্স হচ্ছে ভি আর টি এর গুণফল, রাইট? ডিস্টেন্স টু ভি আর টি এর গুণফল ভিটি। আর এই ভি মানে কি আবার শব্দের ক্ষেত্রে, মানে তরঙ্গর ক্ষেত্রে আমরা দেখেছি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হচ্ছে কথা। তো এখন এটাকে আমরা আরেকভাবে দেখবো, ঠিক আছে? সেটা হচ্ছে এই সূত্রটা, সেটা কি? সেটা হচ্ছে স্পন্দন সংখ্যা। স্পন্দন সংখ্যা মানে কি? এটা খুবই ইজি। তোমার একটা কমপ্লিট ওয়েভ মানে কি? একটা কমপ্লিট ওয়েভ এটা। তো একটা কমপ্লিট ওয়েভে যেটা স্পন্দন সংখ্যা সেটা এন দিয়ে প্রকাশ করা হয় 1 স্পন্দন সংখ্যা, এবং তার যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা। তো তাহলে একটা তরঙ্গের একটা স্পন্দন হলে তার ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে।
তাহলে যদি n সংখ্যক অর্থাৎ লেটস সে 50টা 80টা যতটাই হোক সেটা যখন স্পন্দন সংখ্যা কমপ্লিট করবে তাহলে টোটাল দূরত্ব কত হবে, তত স্পন্দন সংখ্যা ইনটু যতটা তার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই দুটার গুণফল, এটা হচ্ছে মূলত আমার মোট অতিক্রান্ত দূরত্ব। তোমার যেভাবে প্রশ্ন থাকবে আমরা সেভাবে সেটা করতে পারবো। তো যাক, তো এখন আমরা দেখব, এটাও আমরা আগে থেকে জানি, তাও আর একবার দেখতে হচ্ছে। সেটা হচ্ছে তোমার যেটা মানে তরঙ্গ, সেটা কয় রকম, সেটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অনুপ্রস্থ আর একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য। আচ্ছা, তো তাহলে অনুপ্রস্থ কি কি, মানে অনুপ্রস্থর আসলে কি বলার নাম ক্যারেক্টারিস্টিক্সটা কি, ঠিক আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা তোমাকে বুঝতে হবে। অনুপ্রস্থতে তোমার যেটা কি বলো ওর নাম এনার্জি, ঠিক আছে, এনার্জি বলো বা আসলে আলটিমেটলি ওয়েভের দিকটা বলো, সেটা তোমার লম্বভাবে অগ্রসর হবে। কিসের লম্ব হবে? স্পন্দনের বা অনুকণাসমূহের যেটা দোলন সেটা। আচ্ছা, আমরা এইটারই যে ভিডিও আগে দেখছিলাম না, একটা ভিডিও দেখালাম না অলমোস্ট 1 ঘন্টা আগে, তো সেখানে আমরা কি দেখলাম, সেখানে দেখলাম যে কণাগুলো আসলে দেখো, এখন স্ক্রিনটা দেখো, কণাগুলো এইভাবে উপরে দুলছিল, আবার নিচে দুলছিল, আবার উপরে দুলছিল, আবার নিচে দুলছিল, রাইট? কণাগুলো এরকম করছিল। অ্যান্ড ওয়েভ কোন দিকে যাচ্ছিল? আলটিমেটলি তাদের ওই যে কণাটা এরকম এরকম করে যেটা উপর নিচ হওয়ার কারণে তাদের আলটিমেট যেটা ওয়েভ, সেটা এইভাবে এইভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, রাইট? সামনের দিকে ওয়েভটা যাচ্ছিল ফ্রন্টে, এক্স্যাক্ট। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কণাগুলো স্পন্দন হচ্ছে তোমার এই দিকে, রাইট? কণাগুলো তোমার এই দিকে স্পন্দন হচ্ছে, কিন্তু তোমার যেটা তরঙ্গ, সে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে বলো তো? তরঙ্গ কিন্তু এই দিকে যাচ্ছে, এবং এদের মাঝে কোনটা কত তৈরি হচ্ছে, এই যেখানে দেখা আছে চিহ্নটা, সেটা হচ্ছে একটা সমকোণ তৈরি হচ্ছে। তার মানে কি, কণা সমূহের স্পন্দনের দিকের সাথে 90 ডিগ্রি কোণে যখন সেই তরঙ্গটা অগ্রসর হবে, তখন সেটার নাম কি? সেটার তখন নাম হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, উদাহরণ লেখা আছে খুব সুন্দর সুন্দর, একটা পানির ঢেউ, পানির ঢেউ মানে একটা ঢিল ছুঁড়লা, ঠিক আছে, ঢিল ছুঁড়লে দেখবা যে পানি এরকম 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 করে ঢেউটা দূর পর্যন্ত যায়, তাই না? যে জায়গাটাতে ঢিল ছুঁড়েছ সেই জায়গাটাতে ছোট ওয়েভ হয়, বাট আলটিমেটলি যে অনেক দূর। তাহলে কি, একটা শান্ত পানি একটা ওয়েভ তৈরি হলো, যেখানে ঢিলটা ছুঁড়েছ, ঠিক আছে, সেটা থেকে সামনের দিকে আগালো, রাইট? কিন্তু ওই যে পানির ঢেউগুলো আসলে কি হচ্ছিল, ঢেউগুলো কিন্তু পানি কিন্তু সামনে আগায়নি। একটা প্রপার এক্সাম্পল দিতে গেলে, পানিগুলো আসলে তোমার এইরকম হয়ে উপরে পানির অণুগুলো উপর নিচে উপর নিচে উপর নিচে হলো, এবং তার এই অণুর স্পন্দনটা তার নিজ জায়গাতে থেকেও তার এনার্জিটা সামনের দিকে আগালো, এবং অর্থাৎ তরঙ্গটা সামনের দিকে আমাদের অগ্রসর হলো। তো এটা হচ্ছে আমার অনুপ্রস্থ তরঙ্গ। আলোক তরঙ্গ আছে, তোমরা সেকেন্ড পেপারের 7ম চ্যাপ্টারে যখন যাবা তখন বিষয়টা আরও ভালোভাবে এক্সপ্লেন বুঝতে পারবে যে কেন আসলে আলোক তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা আসলে আলোর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়ার, এখানে আলোর বলে বোঝার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। তাও একটু হয়তো অ্যাডভান্স আমরা বুঝাই দিচ্ছি যে একটা আলো অ্যাকচুয়ালি দেখে, আলোকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি, তার মানে সেখানে ম্যাগনেট আছে এবং আবার ইলেকট্রিসিটি আছে, অর্থাৎ দুইটা। তার মানে একটা তড়িৎ তরঙ্গ থাকবে এবং একটা কি বলে চৌম্বক তরঙ্গ থাকবে। এই দুইটা তরঙ্গ যখন থাকে, অ্যাকচুয়ালিতে হয় কি জানো, এরা এক্স ওয়াই জি তিনটা অ্যাক্সিস পাবো, ঠিক আছে। এটা তো হলো এক্স ওয়াই জি, ঠিক আছে। আমার এই হাতটা দেখো, ঠিক আছে, এটা ধরো তিনটা অ্যাক্সিস, ঠিক আছে। লেটস সে উপরের দিকটাতে, ঠিক আছে, উপরের দিকটাতে তোমার আছে ম্যাগনেট, উপরের দিকটাতে লেটস সে ম্যাগনেট, আর এই যে আমার মধ্যমা আঙ্গুল, এই মধ্যমা আঙ্গুল বরাবর আছে তোমার ধরে নাও তড়িৎ, ঠিক আছে। তাহলে দেখো, তারা দুইটা লম্ব অ্যাক্সিস, ঠিক আছে, এই বুড়া আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুল দুইটা লম্ব অ্যাক্সিস, তাদের পারপেন্ডিকুলার ভাবে দুইটা ডিফারেন্ট ফিল্ড ক্রিয়েট করেছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড।
এই দুইটার কম্বিনেশনে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা এই যে সামনের আমার যেটা কি বলে এটাকে কি তির্যক আঙ্গুল বলে মনে হয়, তির্যক কি শাহাদাত যাই হোক। তো এই আঙ্গুলের দিক বরাবর অর্থাৎ আরেকটা XYZ এর আরেকটা অ্যাক্সিস বরাবর ফ্রন্টে যাবে, ঠিক আছে। এভাবে মূলত আলো প্রপাগেট করে এবং আমরা দেখতে পাই এবং আলো প্রপাগেট করার সময়ও যে কী বলো ওর নাম, সে একটা অনুপ্রস্থ তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স দেখায়। তো যাক, আর একটা কি অনুদৈর্ঘ্য হচ্ছে অনঙ্গ। অনুদৈর্ঘ্য মানে কি, নামটাই বলছে অনুদৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ কণাও যেদিকে আগাচ্ছে তরঙ্গও সেদিকে আগাচ্ছে। দেখো এখানে এনে ছবিতে ভালোভাবে খুব সুন্দরভাবে ছবিগুলো এক্সপ্লেন করা আছে। সেটা হচ্ছে তোমার কোনো কণাগুলো মূলত আমাদের যেটা সংকোচন প্রসারণ, এরকম সংকোচন প্রসারণ মানে বা এরকমটা, ঠিক আছে, যে কণাগুলোকে সামনে পেছে আন্দোলন করছে, ঠিক আছে, এবং সেই সামনে পিছের মাধ্যমে আলটিমেটলি আমার তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এরপর আমরা যদি দেখতে যাই তাহলে সেটা আসবে, সেটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের যেটা ব্যবচ্ছেদ, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে। এইখানে যেটা দেওয়া আছে এটা আসলে একটা মানে আমরা কীভাবে মানে অ্যাকচুয়াল জিনিসটা রিয়ালাইজ করি, তার জন্য এটা আমাদের পড়ালেখার কোনো ইফেক্ট ফেলবে না অ্যাকচুয়ালিতে। তাই তা যাক, আমরা এখানে একটু দেখি বুঝি আসলে কীভাবে কাজ করে এই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু এই ফটোটাতে এক্সপ্লেন করা আছে। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো যে একই দূরত্ব মানে এক ল্যামডা, সেটা আমরা দেখছি না, ওই তো গ্রাফে দেখছি যে একটা অবস্থা থেকে আমরা হিসাব করা শুরু করছি আবার পুরোটা ঘুরে সেই অবস্থাটা যখন আসছে তখনই আমরা বলছি যে তোমার হচ্ছে যে এক তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট হয়েছে। তো এখানে আসলে দেখো এনে এই যে ঘন জায়গাটা থেকে এখানে যেটা দেখতে পাবা যে এই যে ঘন জায়গা থেকে হিসাব শুরু হয়েছে, এই ঘন জায়গা থেকে আরেকবার যখন সেই সেম অবস্থা বিশিষ্ট আরেকটা জায়গাতে আসলাম, তাহলে তার মাঝে যে টোটাল জায়গা সেটাকে এক তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম। এবং এক তরঙ্গ দৈর্ঘ্য মানে কি হচ্ছে, দেখো আমরা যদি সংকোচন থেকে কাউন্ট শুরু করি, থামো একটু, ঠিক আছে। আচ্ছা, একটু এটা বেশি জুম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটাতে হয়তো সমস্যা। আচ্ছা যাক, তো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এখন ঠিক আছে। তো আমি যদি একটু লক্ষ্য করো দেখো তো, তুমি হিসাব শুরু করেছো সংকোচন থেকে, রাইট? তাহলে এই আরেকটা সংকোচন আসতে তোমার যতটা রাস্তা পার হবে সেটাই এক ল্যামডা। এর মাঝে দেখতে পেলাম একটা প্রসারণ হয়, তাহলে তুমি যদি হিসাব শুরু করো প্রসারণ থেকে, তার মানে এখানে যদি তোমার লেটস সে প্রসারণ আছে, তাহলে এই জায়গাটা তো তোমার আলটিমেটলি প্রসারণই থাকবে, রাইট? তো তাহলে এখন যেটা বিষয় যে দুইটা প্রসারণের মাঝে তখন একটা সংকোচন থাকবে। বাট যাই হোক, আমরা আলটিমেটলি যেখান থেকে কাউন্ট শুরু করবো সেম অবস্থাতে আরেকবার যখন ফিরে আসবো, তাহলে যে টোটাল দূরত্বটা অতিক্রম হবে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে কনসিডার করব। তো যাই, এনে লেখা আছে আমার খুব কি বললাম নাম, একটা হচ্ছে যে অগ্রগামী তরঙ্গ আর একটা হচ্ছে স্থির তরঙ্গ। আর অগ্রগামী তরঙ্গ মানে কি, যে সামনের দিকে ফরওয়ার্ড করছে, সামনের দিকে এখন ফরওয়ার্ড করার এখানে আমরা দেখছি যে এতে দুইটা অবস্থা থাকে অবশ্যই। একটা হচ্ছে যে এটা টোটাল মানে হাইয়েস্ট পিক আর একটা হচ্ছে লোয়েস্ট পিক, ঠিক আছে। তো হাইয়েস্ট পিকটা যেটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ খাঁজ বলা হয়, ঠিক আছে। খাঁজ মানে একটু গর্ত, রাইট, এটা তো গর্ত বলা হয়। তো এখানে এটা সামনের দিকে আগাচ্ছে, তার মানে এটা কি, এটা আলটিমেটলি আমরা প্রোগ্রেসিভ ওয়েভ হিসেবে কনসিডার করি, বিকজ এর যেটা ডাইরেকশন সেই ডাইরেকশনটা আমার সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে এবং তার যেটা মানে কণাগুলো সেটা অসিলেট করছে, এইভাবে অসিলেট করছে তার নিজ জায়গা থেকে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ হয়তো ফুলটাতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, সে একটা ফিক্সড একটা লুপে, তার ফিক্সড লুপে সে সার্কুলেট করছে এবং তার তরঙ্গটা ওই ফিক্সড লুপের মাঝে যাতায়াত করাচ্ছে, ঠিক আছে। তার মানে তার একটা ইম্পর্টেন্ট একটা আমাদের কি নোট এখানে আছে যেটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে এখানে তার নির্দিষ্ট সীমাবদ্ধ আবদ্ধ থাকে, তার মানে সরি নির্দিষ্ট সীমানায় আবদ্ধ থাকে। তাহলে এটা তার কি, তার একটা ইম্পর্টেন্ট কি নোট, ঠিক আছে, নির্দিষ্ট সীমানায় আবদ্ধ থাকে। তো যাই, আর এখানে কি, এখানে কিন্তু কোনো সীমাবদ্ধ নাই, এখানে তুমি সামনের দিকে আগাচ্ছ এবং তোমার কোনো লুপ নাই, তুমি আগাতে আছো ফরওয়ার্ডে আগাচ্ছ, ঠিক আছে, মানে প্রোগ্রেসিভ। আর এটা কি, এটা হচ্ছে স্টেশনারি বা স্থির যায় বলো,
এই একটা ফিক্সড জায়গাতে তুমি মূলত লুপ বলো বা লাইক একটা সার্কুলেট ভাবে সে জায়গাটাতেই হয়, এবং এখানে মনে করো সামনের দিকে এখানে কোনো কিন্তু আগায় না, ঠিক আছে। যাই হোক, আম, এটা দেখতে পারো, এটা কোনো ইম্পর্টেন্ট কথা না, মানে কথা না বলতে জিনিসটা, আচ্ছা তবে একটা জিনিস বলা দরকার যে একমাত্রিক মানে শব্দ বা স্প্রিং, তার মানে কি, আমি কি বললাম, একটু ড্রয়িংটা আগে লক্ষ্য করো তো, যে ড্রয়িংটা, এই ড্রয়িংটা যদি লক্ষ্য করো দেখতে পাবো তোমার আন্দোলন হচ্ছে এই দিকে, তোমার একটা স্প্রিং ভাবো, ঠিক আছে, এই ছবি কিন্তু লিটারালি স্প্রিং, তার মানে তুমি যখন শব্দ সাউন্ড করছো, আমি যে সাউন্ড করছি, আমার সাউন্ডটা যে সামনে যাচ্ছে, সেখানে যে বাতাসের যে কণাগুলো আছে সেটা এরকম 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 ওসিলেট করছে, মানে তারা স্প্রিংয়ের মতো এরকম করছে, এবং আলটিমেটলি আমি তোমার ক্যামেরার কাছে বা মানে এই জায়গাটার কাছে যাচ্ছি সাউন্ড। তো এই জন্য আমার এই জিনিসটা, তাহলে কি আমার মুখ থেকে একেবারে ক্যামেরার দিকে ডাইরেক্ট আগাচ্ছে না, তাহলে কি এটা একমাত্রিক না, এনে কি কোনো অক্ষ বরাবর যাতায়াত চলছে না, এখানে একেবারে স্ট্রেট যাচ্ছে, আমার পাথ হচ্ছে একেবারে স্ট্রেট, দ্যাটস ওয়াই এখানে একমাত্রিকে আমাকে ওইটাই দিছে, ঠিক আছে, শব্দ। এবং এই যে একটু আগে পানির ঢেউয়ের উদাহরণ দিলাম, পানির ঢেউয়ের যখন উদাহরণ দিলাম, তখন আমরা দেখলাম যে আমি যখন ঢিলটা ছুঁড়লাম তখন সে ওয়েভটা এভাবে আমার ওয়েভের মতো হয়ে চারিদিকে সে ছড়ালো, তখন যখন ছড়ালো তখন কী হলো, তখন কিন্তু আলটিমেটলি আমার পানির অণুগুলো ওয়াই অ্যাক্সিস বা যে অ্যাক্সিসই বলো সে বরাবর এরকম করে আন্দোলন করলো, এবং সেই আন্দোলনের কারণে আমার সামনের দিকে ফরওয়ার্ড, ঠিক আছে, সামনের দিক থেকে এক্স অ্যাক্সিস যদি ধরো, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরো, তো ওয়াই অ্যাক্সিসে পানির কণাগুলো এরকম করলো, এবং আমার ওয়েভটা আলটিমেটলি সামনের দিকে ফরওয়ার্ড হয়ে চলে আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে 2D। আর 3D কি, 3D তো এক্সাম্পল দিলাম যে একটা আলো কিভাবে চলে, আলো তো মনে করো যে আমি যেভাবে থামা আঙুল দিয়ে আরেকবার দেখাই, ঠিক আছে, এইভাবে, ওই, হ্যাঁ, তো এইভাবে, যে ও না, 3টা আঙুল দিয়ে এটা, ঠিক আছে, একদিকে তোমার ধরে নিলাম ম্যাগনেট, একদিকে যদি ম্যাগনেট হয় তাহলে আরেক দিকে তোমার যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে যেটা আরেকটা থাকবে সেই অ্যাক্সিস বরাবর তোমার আলোটা প্রপাগেট করবে, তার মানে 3টা ডিফারেন্ট অ্যাক্সিসের প্রয়োজন পড়বে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ত্রিমাত্রিক বা 3D। তো যাই হোক, এখানে আমার মনে করো যে এই পার্টটা শেষ হলো বলতে আমাদের এখন পরবর্তী পার্ট শুরু হবে, তা পার্টের আগে এখানে আমাদের আলটিমেটলি জাস্ট দুইটা, যে আমরা এতক্ষণ যে দুইটা সূত্র দেখলাম সেই দুইটা জাস্ট আছে, ঠিক আছে, এতক্ষণ তো আসলে সূত্র বলতে আমরা বকবকি করলাম, ঠিক আছে। আসলে চ্যাপ্টারে ম্যাথামেটিক্সও কম, বোঝার জিনিসও কম, আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি আই ডোন্ট থিঙ্ক স্পেসিফিক 2-4টা বাদে এমন কিছু আছে যেটা তোমার 9-10-এ ছিল না, অবভিয়াসলি ছিল, রাইট। তো এর পরেরগুলো যেগুলো শুরু করবো সেগুলো মূলত আমাদের 9-10-এর বাইরে, বা কিছু নতুন জ্ঞান শুরু হবে, কিছু নতুন জ্ঞান থাকবে, বা কিছু আবার ওল্ড জিনিস ফিরে আসবে, তো এই জিনিসগুলো আমরা তাহলে কন্টিনিউ করি। তো তাহলে এখন এটা হচ্ছে আমার জিনিস যেটা আমরা ফার্স্ট ক্লাস, এটা কিন্তু ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে যখন একটা সার্কুলার, মনে আছে না, প্রথম ক্লাস কিন্তু আমি এটা দিয়ে শুরু করছিলাম, বুঝাইছিলাম যে একটা বৃত্তাকার পথে যখন ছায়া ফেলবে, এটা কিন্তু ওখানে ফিরে আসছে আবার, ঠিক আছে। তো তুমি জানো এই যে একটা ঘুরছে, ঠিকই সে একটা বৃত্তাকার পথে, ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরছে, বাট আলটিমেটলি তুমি যখন ছায়াটা ফেলছো তখন কি হচ্ছে একটু লক্ষ্য করো। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন আমরা যদি শুরু করি, যে এখন আমরা ছায়া দিলে যেটা হয় সেটা তো আমরা ক্লাসের অ্যাকচুয়ালি শুরুতে দেখছি, তাও এখানে মনে করো সেম জিনিস আসছে, বিকজ এখন আমরা ওই জিনিসটা নিয়ে মূলত পড়াটা আমাদের কন্টিনিউ করব বা আরও আগাবো। তো যাই হোক, এখন আমরা যদি দেখি যে অগ্রগামী তরঙ্গ মানে কি, অগ্রগামী তরঙ্গ দেখলাম, এই তো দেখো আমরা কিন্তু ভিডিওতে এটাই দেখেছি যে তাহলে কণাগুলো উপর নিচ বরাবর অসিলেট করছে, এবং সে অসিলেশনের মাধ্যমে আমার ওয়েভটা এরকম করে ফর্ম হচ্ছে, রাইট, এখানে আর একটা দেখাইছে। তো এই ওয়েভগুলো ফর্ম হচ্ছে তার কণা যে অসিলেট করছে সেই অসিলেশনের হেল্পে। এখন এখানে আমাদের যেটাই, আচ্ছা, তাহলে এখন আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে দশা পার্থক্য নামের একটা টার্ম আসে, ঠিক আছে। এই দশা পার্থক্য টার্মটা অ্যাকচুয়ালি দেখি আমরা যদি বোঝার চেষ্টা করি,
তরঙ্গ যখন বাম থেকে ডানে যাবে, রাইট? তখন ডান দিকে গেলে তোমার মনে করো কণাগুলো কি, তো অবভিয়াসলি দেরিতে কাঁপাকাঁপি শুরু করবে। অ্যান্ড পার্টিকেল এ, একটা উদাহরণ আছে, এর একবার পূর্ণ স্পন্দন হতে যদি মনে করো, একবার পূর্ণ স্পন্দন হলে কত ডিগ্রি ঘুরে? অবভিয়াসলি 2π ডিগ্রি। এবং সেই 2π ডিগ্রি করলে সে এক্স দূরত্বে যে থাকা যে পার্টিকেল মানে বি, রাইট, সেখানে স্পন্দন শুরু হয় অবভিয়াসলি। আবার ভালো করে লক্ষ্য করো, যখন একটা ওয়েভ কি হয়ে যাচ্ছে, একটা ওয়েভ, এখানে যদি আমরা একটা ছবি আঁকাই, প্রথমে একটা ওয়েভ কমপ্লিট হবে, যখনই কমপ্লিট হবে তখন আর একটা ওয়েভ কমপ্লিট হবে, আর একটা ওয়েভ, যতক্ষণ না প্রথম ওয়েভটা কমপ্লিট হচ্ছে সেকেন্ডটা তো স্টার্ট হবে না, রাইট? সেকেন্ডটা স্টার্ট হবে না। তো এখন এই জিনিসটা এখানে বলা হয়েছে যে তোমার অবভিয়াসলি একটা টাইম ডায়ালেশন আছে, বা এখানে দেরিতে দেরিতে কাঁপা শুরু হবে, এটা এখানে বলছে, রাইট? তো এখন তোমার যদি প্রথম একটা পুরা লুপ হয়, রাইট, মানে এই সার্কেলটা একটা পুরা যখন লুপ হবে তখন আলটিমেটলি সে 2π পরিমাণ রাস্তা পার হবে। তো 2π পরিমাণ রাস্তা পার হবে, তখন ল্যামডা দূরত্বটা কমপ্লিট করবে। তখন ল্যামডা দূরত্বটা কমপ্লিট হলে বলা আছে ল্যামডা দূরত্বে থাকা যেটা বি পার্টিকেল, সেই বি পার্টিকেল তখন শুরু করবে, রাইট? তো তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে আমাদের যে এক্স দূরত্ব আছে, এক্স দূরত্বে যদি কোনো একটা পার্টিকেল থাকে তাহলে সেই পার্টিকেলটা কতক্ষণ পর শুরু করবে, রাইট? এটা তো তখন প্রশ্ন। তো সেই প্রশ্নেরই তখন আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি ল্যাম, সেটাকে আমরা দশা পার্থক্য ফায়দায় প্রকাশ করি, সেটা হবে 2π/λx। এটা কেমনে আসে? খুব ইজি, দেখো যে 2π পার হলে একটা ল্যামডা, তাহলে 5 বের করতে হলে 2π/λ, এটার সাথে আমার এক্স দূরত্ব করতে হবে। কেন? কারণ আমরা কত দূরত্বে হিসাব করছি, 2π 1 ল্যামডা, তাহলে 2π/λ হচ্ছে মাত্র 1 মিটারের জন্য হিসাব, বা 1 সেন্টিমিটার, তুমি যে একক হিসাব করছো সেটার সাথে তুমি যে এক্সট্রা করলা, সে এক্সট্রা গুণ করলে তখন আমরা তাহলে তখন যে দশাটা পাচ্ছি, রাইট, তখন সেটা আমরা দশা পার্থক্য হিসেবে কনসিডার হবে ওই এক্স দূরত্বের জন্য, ঠিক আছে? তো এখানে আমাদের মূলত যে এখানে ওই জিনিসটা লেখা আছে বলতে, ওই জিনিসটা দিয়ে আমাদের সেম ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আছে না, এই যে এই ইকুয়েশনটা, এখানে প্লাস চিহ্ন দিলে, এখানে যদি প্লাস চিহ্ন দাও তাহলে এখানেও প্লাস আসবে, এখানে মাইনাস চিহ্ন তো এখানেও মাইনাস আসবে, ঠিক আছে? প্লাস চিহ্ন, এখানে কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট কথা, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন কিন্তু খুব একটা মনে করো হার্ড বা কষ্টকর কিছু না, সেটা আবার প্যারা দেখাতে চায় না। তো যাই হোক, এখানে লেখা আছে, সিম্পলি এক্সপ্লেন করা আছে যে এ সাইন থিটা ইন্টু ওমেগা টি মাইনাস ফাইকে তুমি কীভাবে মানে কী বলো নাম এক্সের থ্রু এক্সপ্লেন করলা, সেটা তো এখানে দেখালো। তো এখন তরঙ্গের দিক আবার আর একটা জিনিস, এই জিনিসটা আমি যেটা বললাম যে এটা খুব ইজিলি এখন আমরা বোঝার চেষ্টা করবো, একটু দেখো আমার মাথাটা একটু সরাই দাও। এনে কি বলছে যে তখন তোমার বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে মানে কি, তার মানে হচ্ছে যে তোমার যেটা স্বাভাবিক পথ, স্বাভাবিক পথ মানে কি, এক্সের পজিটিভ দিক, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে তোমার আগাচ্ছে, তখন আমরা কি চিহ্ন ইউজ করবো? মাইনাস চিহ্ন, সে কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে, দ্যাটস অল। এবং এটা আবার ভাবি, এক্স তো একটা পজিটিভ, তার মানে এক্সের পজিটিভ দিয়ে গেলে পজিটিভ এক্স পাবো না, এটা অ্যাকচুয়ালি ওরকম না, বিকজ হচ্ছে তোমার এখানে ইনিশিয়েটার একটা বিষয় থাকে। তো যাই হোক, তোমার আলটিমেটলি যখন কণাটা মানে ওয়েভটা ফরওয়ার্ডে যাচ্ছে তখন তোমার সেম সেম সূত্র থাকে, সেম সূত্রে একটা মাইনাস ইউজ হয়। এবং যখন সে ব্যাকওয়ার্ড মানে কি এক্সের নেগেটিভ দিকে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস এক্সের দিকে যদি ফরওয়ার্ড মানে এই দিকে যদি আসা শুরু করে, তখন সেটাকে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করব। আচ্ছা, এখানে কিন্তু বাই দ্য ওয়ে দেখো, এখানে কিন্তু যাহাই এটা দিয়ে লেখা তাহাই ওমেগা টি মাইনাস ফাই, যে ফাইটা আমরা এখানে দেখলাম এই ফাইটা, ঠিক আছে, ওমেগা টি মাইনাস ফাই ওমেগা টি প্লাস ফাই। এখন আরও বিষয়, এখন দেখো আবার আর একটা মজার বিষয় হচ্ছে যে সেই ইকুয়েশনটাকে আর একভাবে এক্সপ্লেন করা। এখানে একটু লক্ষ্য করো তো যে এখানে 2π/λ আছে না, এক্স্যাক্টলি 2π/λ আছে, এবং এখানে কি আছে? ওমেগা। এখন ওমেগাতে একটা সুন্দর সম্পর্ক তোমাদের এখানে লিখে দিই, ওমেগা মানে হচ্ছে 2π/λ ভি, ঠিক আছে? তাহলে ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/λ ভি। এই ওমেগার এই জিনিসটাকে আমরা মূলত এখানে প্রতিস্থাপন করে, আর আরেকটা কি দেখলাম? আরেকটা তো দেখলাম হচ্ছে তোমার ফাই ইকুয়াল টু
টু পাই ল্যামডা টি, না টি তো না এক্স, রাইট? এই জিনিসটা তো আমরা দেখলাম। তো তাহলে এই যে দুইটা জিনিস আমরা দেখলাম, এই দুইটা জিনিসই সিম্পলি আমরা ওই সূত্রে বসালে টু পাই বাই ল্যামডা আমরা দুই জায়গা থেকে কমন নিয়ে নিতে পারি, এবং টু পাই বাই ল্যামডা কমন নিলে আমরা এবার ইকুয়েশনটা এইটা পাবো। তাহলে এই ইকুয়েশনটার এবার শর্ত দেখো, প্রপার্টিজ দেখো, আগের ইকুয়েশন আর এই ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা কৌণিক বেগ নিয়ে হিসাব করি না, এই হিসাবে আমরা লিনিয়ার যেটা বেগ সেটা জানতে পারি এরকম ইকুয়েশন প্রকাশে। অ্যান্ড এই ইকুয়েশনটা এবং আগের ইকুয়েশনটাতে পার্থক্য হচ্ছে এখানে আমাদের ল্যামডার একটা হিসাব আছে, আগে কিন্তু ল্যামডা ছিল না, ঠিক আছে? তো এই জিনিসটা, এই ইকুয়েশনটা আমরা যেটা বলি যে এখান থেকে আমরা কি লাভ পাই, খুবই মানে লাভ পাই বলতে অনেক সময় হয় যে ইকুয়েশন আমাদের এরকম দিয়ে দেয়। আচ্ছা, ইকুয়েশন এরকম দেওয়ার মানে কি বলো তো? তোমাকে যদি এরকম বলে যে একটা ইকুয়েশন লেটস আমি লিখছি, ঠিক আছে, যে y ইকুয়াল টু 5 sin পাই বাই 2 4t মাইনাস এক্স, কী করবা তখন বলো তো আমাকে? তখন আমাকে বুঝতে হবে যেটার মানে হচ্ছে না সরি, এক্স তো দিবে না তোমাকে, তোমাকে এখানে ধরে নাও মাইনাস হাফ, তোমাকে ধরো এটা দিয়ে দিল। তোমাকে বুঝতে হবে এরকম ইকুয়েশন কিন্তু দিয়ে দিতে পারে। ইনফ্যাক্ট কোশ্চিন এভাবে হবে, তোমাদের স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আমি কি বলতে পারবো না যে এইখানে অবভিয়াসলি 5 মানে হচ্ছে এ, রাইট? সাইন মানে তো সাইন, এবং এখানে ছিল আমার 2 পাই বাই ল্যামডা। তাহলে এখানে দেখছি 2 পাই বাই ল্যামডার বদলে আমাকে দেওয়া আছে এ ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 মানে কি 2 পাই বাই 4 না? 2 পাই বাই 4, তার মানে আমরা কি বলতে পারবো, যেখানে ল্যামডার মান 4 বলতে পারবো না পারবো না? অবভিয়াসলি পারবো। অ্যান্ড এই জায়গাটাতে আমার কি বলে ওর নাম, এই ভেতরে আবার দেখো ভেতরে 4t, তার মানে কি আমি এখানে বলতে পারবো না যে এই জায়গাটাতে ভি হচ্ছে 4 4, রাইট? আমরা এটাও বলতে পারবো। তো তাহলে এবং যেটা আমার ফাইয়ের মানও বলতে পারবো, সেটা হচ্ছে হাফ। তাহলে আমরা একটা ইকুয়েশন থেকে কি সবগুলা এক্সপ্রেশন বের করতে পারবো? এই জিনিসটা আসলে এতক্ষণ ধরে আমরা ইকুয়েশন বলছি, বাট ইকুয়েশন বললেই তো ভুল, বরং আগে আসলে বলতে হবে ইকুয়েশন জিনিসটা কি, আমরা এখন সেটাই বুঝালাম। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছো যে যখন তোমাকে একটা ইকুয়েশন দিচ্ছে এবং সেই ইকুয়েশনটা এইরকম সুন্দর মিষ্টি ইকুয়েশন তো দিবে না, এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল, তোমাকে দিবে এইটা এক্সাম হলে, ঠিক আছে, এইটা, অথবা তোমাকে এইটা চাইবে, আমি যেটা এখন পরে গোল দিলাম, এটা চাইবে, এটা চাওয়ার জন্য 10টা 20টা আলাদা আলাদা তথ্য দেওয়া হবে এবং বলা হবে যে সেই সকল তথ্যের ভিত্তিতে এটাকে বের করতে বলা হবে। তখন কি করবা, তাই না? তখন আমাদের যেটা করব যে বেসিক্যালি এই যে ইকুয়েশন যেটা দিছে, এই ইকুয়েশনটার সাথে আমার ওই যে বিভিন্ন তথ্য দিয়েছে, বিভিন্ন আইদারও বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা এ ফাইন্ড আউট করব, 2 পাই বাই ল্যামডার মাঝে ল্যামডাটা ফাইন্ড আউট করব, ঠিক আছে? 2 পাই তো ফাইন্ড আউট করার কিছু নাই, কেন? কারণ 2 পাই তো একটা কনস্ট্যান্ট জিনিস, সাইনও কোনো প্যারার জিনিস না। আর ভি ফাইন্ড আউট করব, টি তো একটা জাস্ট ফাংশন, তার মানে টিও সরছে না। আর এক্স এর কোনোভাবে, কারণ তথ্য দিবে, তুমি যদি প্রশ্নে চাই তাহলে তথ্য কি দিবে না? অবশ্যই তথ্য তো দিতে পারতো। তো এই সব জিনিস হচ্ছে আমরা আলটিমেটলি এখানে দিবে এবং তার ভিত্তিতে আমরা এখানে সলভ করতে পারবো। তো যাই হোক, আমাদের এই জিনিসগুলো আলটিমেটলি ক্লিয়ার করে দিই। তো আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছো যে আমি কী কী বুঝালাম। এখন আমরা সামনের ইয়াতে যদি অগ্রসর হয়, যে তরঙ্গের আবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তোমার কী বলে কৌণিক তরঙ্গের তরঙ্গ সংখ্যার ভিত্তিতে। কারণ দেখো, আমরা যখন ল্যামডা দূরত্বে যাচ্ছি, আমরা যখন ল্যামডা দূরত্বের পার্থক্য কি 2 পাই পাই না? তার মানে একটা কমপ্লিট রোটেশন হয় 360 ডিগ্রি বা 2 পাই একটা ল্যামডাতে, এক্স্যাক্টলি। এখন এখানে তোমার মনে করো যে একক দূরত্বে যদি আমরা 1 মিটারে হিসাব করি, ঠিক আছে, তাহলে এখন ধরে নাও যে 1 মিটারের একক দূরত্বের কোণের যে পার্থক্য পাই সেটাকে আমরা বললাম কে, নাম দিলাম কে। তো তাহলে
সেই কেটা মূলত 2π/λ হবে না? এক্স্যাক্টলি, অবশ্যই, কারণ এক্স এর সাথে যে 2π/λ গুণ থাকে সেটা তো একটা ডিগ্রিকে রেফার করে, এবং আমরা একক দূরত্বে যদি সেটাকে কে দিয়ে ডিফাইন করি তাহলে 2π/λ মানে কে হবে না? এটা আসলে শোনো, আমি তোমাকে আবার এই বিষয়টা বুঝাই, সেটা হচ্ছে এটা তোমাদের কঠিন করা কিছু না বা এক্সট্রা অর্ডিনারি কিছু না যেটাতে তোমাদের ডিস্টার্ব করতে চাচ্ছে। এগুলো বইয়ে আছে, বইগুলো প্রাচীনকাল থেকে আছে, তাই আমাদের দেখতে হবে, তার কারণে আমি দেখাচ্ছি, বা স্লাইডে আছে, এবং স্লাইডে বিশ্বাস করো আমার যে স্লাইড যেটা দেওয়া আছে একেবারে মারাত্মক, অনেক সময় ধরে এটা বানানো হয়েছে আমার, অ্যান্ড ইফোর্ট লাগছে, ঠিক আছে। সো স্লাইডে যা আছে সেগুলো একটু কষ্ট হলো। এই যে ছবি, এই ছবি তুমি তুলবা, এই ছবি তোমার তোলার দরকার আছে না? অবভিয়াসলি না। বাট এই যে পার্টটা আছে এবং এটা সুন্দর একটা টাইটেলও আছে, সেটা তুলে নিলাম, ঠিক আছে, তুলতে তো সমস্যা নয়। এইটুক তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এইটা তো আমার মনে হয় না তোমার কোনো ম্যাথে কোনো হেল্প করবে আজ পর্যন্ত, কারণ এটার ভিত্তিতে তেমন ম্যাথ নাই। বাট বইয়ে এক্সিস্ট করে টপিকটা স্লাইডে থাকা উচিত। আমি স্লাইডে করছি, তো আমি যেহেতু স্লাইডে এখানে অ্যাড করতে টাইম খরচ করতে পারি, তাই তুমি কি সেটা নিজে খাতে তুলতে টাইম দিতে পারবো না? অবভিয়াসলি দিতে পারবা। সো এটাই। তো যাক, আমরা এখন পরবর্তী এখানে তারপরে যাই। আম, এটা তো একটা ফাংশন, আমরা এটা তো মেলা প্রাচীনকাল থেকে দেখছি। এটা তো সে আমরা থার্ড চ্যাপ্টারের নাম কি বলতো? থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে গতিবিদ্যা। তোমরা তো জানো, গতিবিদ্যাতে এই জিনিসটা আমরা দেখে আসছি, যে কোনো বেগ মানে ওয়াই যেটা ফাংশন, সেই ফাংশনটা ডি/ডিটি করতে হবে। তো যাই হোক, এখানে এই তো, ঠিক আছে। তো এখানে আমাদের এই জিনিসটা তুলনা, আমি এই তুলনায় কিন্তু এই 10 মিনিট আগে এই তুলনাটা করায় আসলাম, ঠিক আছে। তোমার যদি এই ফাংশনটা দেয়, এই ফাংশনে বিভিন্ন তথ্য বের করতে বলে, তাহলে কি করবে? তাহলে বিস্তারটা সিম্পলি বের করতে পারবা। এবং কম্পাঙ্ক, যেটা কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে হচ্ছে তোমার দুইটা, দেখো, একটা হচ্ছে কম্পাঙ্ক এফ, আর একটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা। তো এখানে আমার চাইছে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কর সূত্র কিন্তু এটা আমি ফার্স্টেই লিখছি, ফার্স্ট স্লাইডে না, মানে প্রথম দিকের স্লাইডে, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/f। তাহলে আমি যদি ওমেগা জানি 100, কী হবে? তো এটা দেখে বোঝা যাচ্ছে 100π, 100 তো না, 100π। তাহলে 100πকে আমাদের 2π দিয়ে ভাগ করা লাগবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, যেটার মান হচ্ছে আমার আলটিমেটলি 50 হার্জ, ঠিক আছে। তারপর আমাকে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করার ব্যাপার না, কারণ এখানে আমার দেখো একটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে যে π/3.4। আমরা কি জানি, হিসাব অনুযায়ী সেখানে কি থাকা উচিত ছিল? সেখানে উচিত ছিল যে 2π/λ থাকা উচিত ছিল, রাইট? কিন্তু আছে কি? আছে হচ্ছে তোমার π/3.4। আচ্ছা, আমি π/3.4কে কি এভাবে লিখতে পারি? সেটা হচ্ছে 2π/ কি বলে ওর নাম, 6.8। অবভিয়াসলি পারি। এই যে 6.8, সেই 6.8কেই কি আমরা বলতে পারবো না যে, যেহেতু এই মেন সূত্রের এই যে পার্টটা, এই যে এক্স এর সাথে যে পার্টটা, এটা অবভিয়াসলি 2π/λ হতে বাধ্য। এবং আমরা হিসাব করে দেখলাম যে এই 2π/λকে আমরা এখানে এই পার্টটাকে 2π দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এরকম হবে। তাহলে অবভিয়াসলি বলবো ল্যামডার এই পার্টটা সমান, অর্থাৎ ওটা হচ্ছে আমার অ্যান্সার। এবং বেগ কি? বেগ ইকাল টু এফ ইকাল টু ভি ইকাল টু এফ ল্যামডা, ঠিক আছে। এখান থেকে আমরা মানে এখানে বেসিক্যালি অ্যান্সার কোশ্চিনে কিন্তু অ্যামপ্লিটিউড, মেন যেটা কোশ্চিন ছিল, কোশ্চিন আমার অ্যামপ্লিটিউড এবং ভেলোসিটি চাইছে। ভেলোসিটির জন্য আমার ফ্রিকোয়েন্সি লাগবে এবং কী বললাম নাম, ওয়েভ লেন্থ লাগবে। তো ওয়েভ লেন্থও পেলাম, ফ্রিকোয়েন্সিও পেলাম, জাস্ট ওই দুটা গুণ করো আর অ্যান্সার 340। যাই হোক, আচ্ছা, এখন এই জিনিসটা দেখো একটু। এই জিনিসটা আমরা ফার্স্ট ইয়াতে লিখছি, এটার জন্য আলাদা একটা রাখতে হবে স্লাইড। তো এইটা নেক্সট স্লাইড, আমরা এখানে আরেকটা স্লাইড অ্যাড করি এই জিনিসটা বুঝে জন্য, যদি এখানে ফার্স্ট ইয়াতে লিখছিলাম। আচ্ছা, এখানে আমরা কি দেখেছি সেটা দেখেছি হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু তোমার আলটিমেটলি, আমার একটু জুম করা লাগবে। তো আমরা দেখেছি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন
ওমেগা টি মাইনাস ডেল। ঠিক আছে, ডেল দিয়ে প্রকাশ করো কি ফাই দিয়ে প্রকাশ করো, ব্যাপার না। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম। এখন আমরা যদি এটা বেগ চাই, এটার কিন্তু আরও 10 রকম ভার্সন দেখে আসছে, দেখো এটাই তার একটা ভার্সন। ঠিক আছে, এইটা তোমার যে কোনো ভার্সন লেখা করো, ব্যাপার না, ওটা তো আলটিমেটলি ওয়াই, তাই না, ওয়াইয়ের ইকুয়েশন। তুমি যখন বেগ চাইবে, আমরা গতিবিদ্যা থেকে জানি বেগ মানে ডিওয়াই বাই ডিটি, এটা আমরা গতিবিদ্যা থেকে জানি। তো এখন বেগ মানে যেহেতু ডিওয়াই বাই ডিটি এটা আমরা জানি, তার মানে কি এটাকে একটা ডিফারেন্সিয়েট করা লাগবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই বলো তো একটু, আমি কি বলতাম না এটা ডিফারেন্সিয়েট করা খুবই ইজি, সেটা হচ্ছে যে ওমেগা এ কস, মানে ওমেগা আলটিমেটলি মানে যেটা চেইন রুল থাকে, তো সেই চেইন রুলের ভিত্তিতে ওমেগাটা বের হয়ে যায়, তো বের হয়ে তখন আমরা এখানে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা টি মাইনাস ডেল, রাইট? এটা এরপর এরপর আমরা যদি ত্বরণ চাই, ত্বরণ কি পাবো? ত্বরণ হচ্ছে আলটিমেটলি, আমি কি বলতে পারবো না, ত্বরণ মানে সেম জিনিসকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগে, এটাও আমরা দেখে এসেছি। কোথায় দেখে এসেছি বলো? ওই তো ওই চ্যাপ্টারে। ঠিক আছে, সেটা কি, সেটা আমরা এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এটা পাই মাইনাস পাই আসবে এখানে, কারণ কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থেটা। ঠিক আছে, এ সাইন এটা পেলাম। এখন একটু ভালো করে লক্ষ্য করো তো, আমরা যে এই পার্টটা পেলাম, এই পার্টটাই কি মূলত ওয়াই না? এক্স্যাক্টলি, দেখো আইডেন্টিক্যাল। তার মানে কি বলতে পারবো না যে ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই? এক্স্যাক্টলি। এবং একটা ফিক্সড তরঙ্গের জন্য কিন্তু ওমেগা ফিক্সড থাকে। তার মানে যদিও এগুলো কিন্তু সব বিশ্বাস করে, এগুলো একটা আমার মনে হয় না এমন কিছু আছে যেটা প্রিভিয়াস চ্যাপ্টার আমরা পড়ে আসিনি, অবভিয়াসলি পড়ে আসে, তাও দেখাতে হবে, দেখাচ্ছি আমি চাই। এবার তার মানে কি, এই তো এসএইচএম এর সেই প্রপার্টিটা আমরা খুব সুন্দরভাবে প্রমাণ করে দিলাম, রাইট? আচ্ছা, ভালো কথা। তো এখন যাই হোক, আমরা এখানে আরেকটা জিনিস দেখবো যেটাও গত চ্যাপ্টারে ছিল, সেটা হচ্ছে ভি ম্যাক্স এ ম্যাক্স। ভি কখন ম্যাক্স হবে আমাকে একটু বলো তো। এই যে ভি, সেটা যখন আমি ম্যাক্স ভ্যালুটা লিখব, সে ম্যাক্স ভ্যালুটা আমি কখন পাবো? অবভিয়াসলি যখন সাইনের এই পুরা পার্টটা ওয়ান হয়ে যাবে, এই পুরা পার্টটা যখন ওয়ান হয়ে যাবে, তাহলে সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু কি ওমেগা এ না? এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, এটা আমরা ওই গত চ্যাপ্টারে দেখছি, বা এটা হিসাব করে আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ওমেগা রুট, হ্যাঁ আসছে, হ্যাঁ চলে আসছে। এখানে যেটা পাই সেটা হচ্ছে ওমেগা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে আলটিমেট বিষয়। তো এখানে আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে, আর একটু এপাশে আনি, লক করি, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে পুরা কমপ্লিট। ও আচ্ছা, এখানে আরেকটা এটা আছে, সেটা আমরা যদি ত্বরণ ম্যাক্স চাই, তাহলে কি এ ম্যাক্স। তাই ত্বরণ ম্যাক্স কেমনে পাবো? ত্বরণ ম্যাক্স খুবই ইজি, ওমেগা স্কোয়ার এ, রাইট? তো তাহলে হ্যাঁ ঠিক আছে। তো এখানে তাহলে আমরা এখন খুবই এই জিনিসগুলা এমসিকিউতে ছিল এই গত চ্যাপ্টারের জন্য, তো এগুলো একেবারে মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, তো সেই জিনিসগুলো আবার এখানে মেনশন করে দিলাম। এবং আগের যে স্লাইড ছিল সেই স্লাইডে লিটারেলি ওই সেম জিনিসই বলা ছিল, ঠিক আছে? তো আই থিঙ্ক বুঝতে পারছো। এখানে দেখো আবার আর একটা জিনিস, এখানে কিন্তু মাইনাস চিহ্ন ইউজ হয়নি, আমি কিন্তু মাইনাস চিহ্ন লিখলাম। তার মানে কি, তার মানে হচ্ছে এই জায়গাটাতে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট অ্যাকচুয়ালিতে মাইনাস থাকে, কিন্তু তুমি যখন হিসাব করবা তুমি এক্সামে মাইনাসটাও বের করে দেখাবা, মানে বের করার পর ফাইনালি লিখবা, অর্থাৎ ত্বরণের মান হবে প্লাসটাও লিখবা। মান যখন উচ্চারণ করেছে তখন আর মাইনাস দেওয়ার দরকার নেই। কেন এটা বলছি, কিছু কিছু টিচার আছে যারা খুব প্লেনভাবে ভাববে,
অ্যান্সার শিটে যদি প্লাস ভার্সনটা থাকে তারা প্লাসটাই পছন্দ করবে। আবার কিছু কিছু টিচার থাকে যারা এই অ্যান্সার শিটে প্লাস থাকলেও বা না থাকলেও অ্যান্সার শিট হয়তো নাই, তারা নিজেই কোশ্চিন বানাইছে, তারা মাইনাস, তারা অ্যাকচুয়াল জিনিসটা থিঙ্কিং করছে, ওটাও কারেক্ট। সো সেফ থাকার একমাত্র উপায় আছে তুমি হিসাব করে মাইনাসটা বের করবা, বাট লাস্টে একটা লিখবা যে অর্থাৎ ত্বরণের মান হবে, যখনই মান ইউজ করেছে তখন প্লাস মাইনাস নাই, কারণ প্লাস মাইনাসের কাজ হচ্ছে দিক প্রকাশ করা, আর মান মানে দিকটা হিসাব চলে গেলো। তার মানে যখন তুমি বলবা যে মান হবে তখন তুমি কেবল পজিটিভ মানটা লিখবা, তার মানে তুমি দুই দিক থেকে সেফ জোনে থাকছো, তোমাকে কেউ নাম্বার কাটতে পারবে না। এইচএসসিতে ক্রিটিক্যাল জিনিসগুলোতে অলওয়েজ এভাবে তোমরা অ্যাপ্রোচ করবা, ঠিক আছে? তাহলে মনে করো একটা ভালো আউটপুট হবে। তো যাক, আমরা এখন পরবর্তী টপিকে চলে আসলাম। তো এখন পরবর্তী টপিক এখানে, এই তো আমরা তো এটা দেখছি আর আগে। তারপরে এখানে মেইন জিনিস আছে, এটাও দেখলাম দশা পার্থক্য। পার্থক্যের জন্য একটা ডেল চিহ্ন ইউজ করছে, ঠিক আছে? কোনো বড় কথা না, এটা দশা পার্থক্য সমান 2π/λ এক্স দেখলাম। এখন হলো মানে তখন ফাই ইকুয়াল টু 2π/λ ছিল, এখন ডেল ফাই হলো, ওটাও কোনো বড় কথা না, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের এখন কি বলে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আপাতত তোমার জাস্ট এই স্লাইড পর্যন্তই থাক, ঠিক আছে? এই স্লাইড পর্যন্তই যা যা টপিক আছে সেগুলো সব এখন পর্যন্ত যা যা ভিডিও করলাম, অবভিয়াসলি ভিডিওতে অনেকগুলো স্লাইড দেখাচ্ছে। এটা কত নাম্বার স্লাইড দেখি যদি একটু আমি, এটা কিন্তু অলরেডি 48টা স্লাইড আছে। 48টার মাঝে অন্তত 40টাতে কিছু না কিছু ছিল যেটা আসলে একটা লাইন হলেও তোমার তোলা উচিত। আমি এটা ডিসক্রিপশনে অবভিয়াসলি এটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এটা টোটাল হোল স্লাইডই দিয়ে দেবো, ঠিক আছে? হোল স্লাইডেরই আমরা লিঙ্কটা দিয়ে দেবো, যাতে নেক্সট ক্লাসের আগেই তোমরা জিনিসটা দেখে রাখতে পারো বা বুঝতে পারো। দেন তখন মনে করো যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমার পার্সোনালি মনে হয় যে তোলা উচিত, সেগুলো অবশ্যই তুলবা, এবং মনে করো যে প্রপারলি তোমার মনে করো যে খাতাটা একটা তৈরি করবে, ঠিক আছে? কারণ এখানে দেখো আমার স্লাইডে লিটারেলি কোনো কমতি নাই, এখানে তোমার মনে করো যে ভিজুয়াল ফটোর ঘাটতি নেই, সবগুলো ফটো আঁকাতে হবে তোমাকে। এই সেম ফটো এই পেজটাতে তো কোনো প্রয়োজন নাই তোমার। এইগুলো কি কি বলে, এটা মনে হয় এটা চতুর্থবার লেখা এই জিনিস, এটা তো করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা যে খাত আর এটা যে শীর্ষ, এটা যে কি বলে সাম্যাবস্থা, এই পয়েন্টগুলো যে সাম্যাবস্থা, এগুলো তো তোলা দরকার নেই। তার মানে এই স্লাইড বাদ গেল তোমার, এই স্লাইড বাদ গেল। দশা কি এখানে অলরেডি কিন্তু একবার করে আসছে, ঠিক আছে? দশা কি, তার মানে এখানটা তোলা দরকার নেই। আমরা স্লাইডের সৌন্দর্য এবং টপিক ভিত্তিক, এটা কিন্তু একটা নতুন টপিক শুরু হয়েছে, দ্যাটস ওয়াই টপিক ভিত্তিক যেন আমরা সব মানে বারবার দরকার হলেও বারবার আমরা সেটা অ্যাড করেছি, যাতে তোমার মনে করো আলটিমেটলি ভালো হয়। এই স্লাইডে তোলার দরকার নেই, ঠিক আছে? এই জিনিসটাও কিন্তু আমরা গত লেকচারে করে আসলাম, কিন্তু এই জিনিসটা এক পরে ইউজ করবো তার কারণে, ঠিক আছে? তার কারণে তুমি চাইলে করতে পারো যে এই জিনিসটা তুমি এখানে তুলে রাখো, ঠিক আছে? এই স্লাইড তোলা দরকার নেই, আমরা নেক্সট এখানে এইটা থেকে বোঝা শুরু করবো, এবং এইটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ওটা বরং এই চ্যাপ্টারে থেকে আর পরের যে চ্যাপ্টারটা, মানে এরপরে না, বললাম না যে ফিজিক্সের সেকেন্ড পেপারে সপ্তম চ্যাপ্টারে এটা আবার ফিরে আসবে, সপ্তম চ্যাপ্টারের জন্য ওই জিনিসটা আরও ইম্পর্টেন্ট, আমরা যেটা আগামী ক্লাসের প্রথমে দেখব। তো যাক, আশা করি অনেক কিছুই বলছি, সব কিছু বুঝতে পারছো। না বুঝতে পারলে একটা কমেন্ট বক্সে বলবা বা আমাকে ইনবক্সে এসে জানাবা অবভিয়াসলি। এবং যদি ভালো লাগে থাকে তাহলে তো অবভিয়াসলি একটা লাইক সাবস্ক্রাইব করবা, এবং এটাই আর কি। যাই হোক, এমনি তো আর এখানে ইউটিউবে এরকম করতে আসিনি, দরকার পড়ছে তার কারণে ক্লাস করছে, তাই লাইক সাবস্ক্রাইব কোনো মেজরিটি জিনিস না। বাট তুমি বুঝছো কি না কোন জায়গায় সমস্যা আছে, স্লাইডের কোন পার্টটাতে বুঝো নাই, বুঝে থাকলেও স্লাইড পুরাটা ভালোভাবে তুলতে হবে, পুরাটা আবার ভাইভ্যালিও না, A to Z তুলতে হবে। তোমার যেটা মনে হয় যে নাজাদ ভাই যেটা বলেছে এবং এটা ইম্পর্টেন্ট, বা নাজাদ ভাই মুখে বলেছে এটা আসতে পারে, বা না আমি অ্যাটলিস্ট যেসব পেজ টাচ করেছি, আমি যেগুলো টাচ করেছি সে সকল জায়গা, মানে টাচ করেছি বলতে অন্তত 10 সেকেন্ডের জন্য হলেও যে সকল জায়গা বুঝাইছি। যেমন এই স্লাইড তো আমি থাকিইনি, সাথে সাথে স্ক্রোল করে এখানে চলে আসলাম, ঠিক আছে? তো যাই যে জিনিসগুলো আমি একটু হলেও বুঝাইছি তখন মানে বুঝতে হবে সেটা ইম্পর্টেন্ট। তো সেই সব জিনিসগুলো আলটিমেটলি তুলে তোমার পুরো কাজটা কভার আপ করো, এবং এই আর কি। ধন্যবাদ। আমার পরে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।